তো দেখো আজকে আমরা পড়ব মৌসুমী বায়ু উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব। বোর্ডে দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে। তো মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত গবেষণা এখনো নিরন্তর অলরেডি চলছে। এক্সাক্ট কি কারণে যে মৌসুমী বায়ুর সৃষ্টি হচ্ছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তো বিভিন্ন সময় ধরে বিভিন্ন তত্ত্ব এসছে। আমরা সেই তত্ত্বগুলোর আলোচনা করব। এখনো পর্যন্ত কোনটা অ্যাকসেপ্টেবল সেটা নিয়েও আলোচনা করব। তো দেখো আমি যদি এইভাবে লিখি তত্ত্বগুলো পরপর, তোমাদের সিলেবাসে এসএসসি সিলেবাসে কিন্তু সব তত্ত্বগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, বেশ কয়েকটা তত্ত্ব যদি পড়ো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো মৌসুমী বায়ুর তত্ত্বগুলোকে যদি আমি ভাগ করি তাহলে প্রথমেই আসবে প্রাচীন তত্ত্ব, সেটা হচ্ছে কি তোমার তাপীয় তত্ত্ব। এটা কে দিয়েছিল? তাপীয় তত্ত্ব। তাপীয় তত্ত্ব বাই হ্যালি। 2 নম্বরে আসবে ডাইনামিক তত্ত্ব। ডাইনামিক তত্ত্ব এটা কে দিয়েছিল? বাইফ্লন। তারপরে আছে তাপীয় ইঞ্জিন তত্ত্ব বা থার্মাল ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন তত্ত্ব, পোটেসওয়ার্ম। তারপরে আছে জেট স্ট্রিম তত্ত্ব। জেট স্ট্রিম তত্ত্ব এটা অনেকের তত্ত্ব, এটা পার্টিকুলারলি কিন্তু কেউ নেই এই তত্ত্বটাতে। 5 নম্বর আছে রেডন তত্ত্ব। 6 নম্বরে আছে মনেক্স। মনেক্স যদিও একটা কর্মসূচি, বর্তমানে মনেক্সটাকেও কিন্তু এর আন্ডারে ফেলে দিয়েছে। তো দেখো এইখানে যেগুলো তোমাদের সিলেবাসে আছে, তাপীয় তত্ত্ব, ডাইনামিক তত্ত্ব, তাপীয় ইঞ্জিন তত্ত্ব, এটা যদিও সিলেবাসে নেই পোটেসওয়ার্মের, আর জেট স্টিম তত্ত্ব। আর রেডন আর মোনেক্স থেকে কিন্তু সেরকম তোমাদের সিলেবাসে নেই, আর সেরকম পরীক্ষাতে আসেওনি। শুধু কে দিয়েছিল এগুলো আছে, যেমন সোকালাস্কি। রেডন দিয়েছিল সোকালাস্কি, লিখে রাখতে পারো সোকালাস্কি। ঠিক আছে, তো যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তাপীয় তত্ত্ব, ডাইনামিক তত্ত্ব আর জেট স্ট্রিম তত্ত্ব। এই মেন, তার মাঝে তাপীয় ইঞ্জিন তত্ত্ব, থার্মাল ইঞ্জিন থিওরি এটা আছে, থার্মাল ইঞ্জিন থিওরি, তাপীয় ইঞ্জিন তত্ত্ব, সেই তত্ত্বটাও ছোট করে আমরা আলোচনা করব। রেডন তত্ত্বটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এটা গ্রাজুয়েশনসে আছে। যেহেতু এখন মৌসুমী বায়ু উৎপত্তি সংক্রান্ত তোমার বিভিন্ন তত্ত্ব আমাদের পড়তে হবে, কিন্তু সিলেবাসে রেডন তত্ত্বটা নেই। শুধু একবার তোমার একটা বলে দিলেই হবে যে এই তত্ত্বটাতে এই বলা আছে, ডিটেলস জানতে হবে। এইটা, এটা আর হচ্ছে জেট স্ট্রিম তত্ত্ব, বিশেষ করে জেট স্ট্রিম তত্ত্ব যেটা দেখছো, এইটা এইটা পরিষ্কার ভাবে না জানলে কিন্তু একটু অসুবিধা আছে। তাহলে দেখো আমি শুরু করি প্রথম তাপীয় তত্ত্ব থেকে। এই তত্ত্বগুলো নরমালি কিছু নেই, এগুলো মোটামুটি সবাই সবটুকু জানো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে শুরু করি একেবারে তাপীয় তত্ত্ব থেকে, হেলি। ঠিক আছে, এই তত্ত্বটা কি বলা হয়? দেখো এই তত্ত্বটা 1686 সালে হেলি একবারে একেবারে বেসিক কনসেপ্টের উপরে দেওয়া। কি কনসেপ্ট? না তাপীয় তত্ত্ব। নাম শুনে বুঝতে পেরে গেছো যে তাপ রিলেটেড হবে ব্যাপারটা। না তাপের সাথে কি জড়িয়ে আছে? না স্যার আমরা জানি তাপের সাথে জড়িয়ে আছে টেম্পারেচারের সাথে জড়িয়ে আছে নিম্নচাপ, হাই প্রেসার, লো প্রেসার, এগুলো সবই জড়িয়ে আছে। তো তাপীয় তত্ত্বতে হেলি কি বলেন? 1686 সালে হেলি বলেন যে আমাদের যে স্থলভাগ দেখতে পাচ্ছি, আমাদের যে ইন্ডিয়ান, যে ভারত, এবং হচ্ছে কি এখানে বঙ্গোপসাগর, এদিকে আছে আরব সাগর বা ইন্ডিয়ান ওশিয়ান আমরা বলতে পারি। তো উনি কি বলছেন যে এই দুই স্থল, তোমার একটা হচ্ছে একটা স্থলভাগ আর একটা জলভাগ। এই স্থলভাগ এবং জলভাগে উষ্ণতার পার্থক্য হয়। কি হচ্ছে? উষ্ণতার পার্থক্য হচ্ছে। আর যখনই তোমার উষ্ণতার পার্থক্য হবে তখনই একটা প্রেসার ডিফারেন্স সৃষ্টি হবে, এটা চাপের তারতম্য সৃষ্টি হবে। তার মানে যেখানে তোমার চাপ তাপ বেশি থাকবে সেখানে চাপ কম হবে, যেখানে তাপ কম থাকবে সেখানে চাপ বেশি হবে। উনি বলছেন যে এখানে মে মাসের দিকে বা জুন মাসের দিকে যখন আমাদের মৌসুমী বায়ু আসে, জুন মাসের দিকে
এই স্থলভাগের টেম্পারেচার বা ভারতের যে ভূখণ্ড সেই ভূখণ্ডের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে উনি বলছেন এখানে লো প্রেসার জোন সৃষ্টি হয়, লো প্রেসার জোন সৃষ্টি হয়। ঠিক সেই সময় ভারত মহাসাগরে মানে ধরো এই বঙ্গোপসাগর বা আরব সাগরে এই সব জায়গায় থাকে হাই প্রেসার জোন থাকে। এবার নর্মাল কনসেপ্ট আমরা কি জানি যে বায়ু সাধারণত হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়। তখন উনি বলেন যে এখান থেকে বায়ু আস্তে 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 শিফট করবে কোন দিকে, স্থলভাগের দিকে শিফট করবে। যেহেতু বায়ুটা জলভাগ থেকে আসছে সেই জন্য কি করবে, বায়ুটা তোমার সাথে জলীয় বাষ্প নিয়ে আসবে। ঠিক আছে, সেই জলীয় বাষ্প এই স্থলভাগে এসে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। এটা হচ্ছে গিয়ে যে হেলির যে তাপীয় তত্ত্বের কিন্তু মূল বিষয়বস্তু। তাহলে ওনার মতে আর কিছুই না, স্থলভাগ এবং জলভাগের তাপের বৈষম্যের কারণে দুটি জায়গাতে স্থলভাগে লো প্রেসার এবং জলভাগে হাই প্রেসার সৃষ্টি হচ্ছে। সেই হাই প্রেসার থেকে বায়ু ক্রমশ লো প্রেসারের দিকে আসছে এবং এই জন্যেই ভারতে মৌসুমী বায়ুর আবির্ভাব ঘটছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইনামিক তাপীয় তত্ত্ব। এবার দেখো তাপীয় তত্ত্বে তো উনি বলে দিলেন যে জলভাগ এবং স্থলভাগের চাপের পার্থক্যের কারণে তোমার বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু উনি অনেক কিছু ব্যাপার কিছু স্কিপ করলেন। কি কি ব্যাপার স্কিপ করলেন? ধরো আমরা জানি যে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম দিক থেকে, এই দিক থেকে প্রবাহিত হয়, এই দিক থেকে প্রবাহিত, এই দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। ঠিক আছে, ধরো এমনটা তো হতে পারে এখানে লো প্রেসার হয়েছে, এখানে হাই প্রেসার হয়েছে, তাহলে বায়ু এদিক থেকেও প্রবাহিত হতে পারতো, এদিক থেকেও হতে পারতো। পারতো কিনা বলো? অবশ্যই পারতো। কিন্তু বায়ু আমরা দেখেছি মৌসুমী বায়ুর ক্ষেত্রে যে মৌসুমী বায়ু কেবলমাত্র দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, এরকম এরকম ভাবে তোমার প্রবাহিত হয়। ঠিক আছে, আরেকটা কথা তাহলে আমি এখানে বলতে পারি যে এই যে তাপীয় তত্ত্বটা হেলির কি কি ত্রুটি আছে, তাহলে আমি প্রথমে বলতে পারি যে এখানে যে কেন মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকেই প্রবাহিত হচ্ছে ওটা ওটা কিন্তু উনি ক্লিয়ারলি বলেননি। 2 নম্বর উনি বলেন যে এই যে লো প্রেসার জোনটা সৃষ্টি হচ্ছে, লো প্রেসার যে জোনটা স্থলভাগের উপর যে লো প্রেসার জোনটা সৃষ্টি হয়েছে, এই যে জোনটা এই জোনটা উনি বলেছেন ফিক্সড, এখানে ফিক্সড থাকবে, এরকম একটা বলেছেন যে এখানে ফিক্সড থাকবে। কিন্তু আমরা দেখেছি যে এই লো প্রেসার জোনটা কখনো এখানে চলে যাচ্ছে, কখনো পেশোয়া রেখায় চলে যাচ্ছে, কখনো গ্যাঙ্গেটিক ভ্যালিতে থাকছে। ঠিক আছে, তাহলে এই লো প্রেসার জোনটা কিন্তু স্থির নয়। তাহলে আমি যদি প্রথম পয়েন্ট করি তাপীয় ইঞ্জিন তত্ত্বের মেইন ত্রুটিগুলি কি কি, তাহলে 1 নাম্বার হবে গিয়ে তোমার যে মৌসুমী বায়ুর দিক, মৌসুমী বায়ুর দিক সম্বন্ধে কিছু বলেননি, দিক সম্বন্ধে দিশা দেননি, সম্বন্ধে দিশা দেননি। 2 নাম্বার কি, উনি নিম্নচাপকে ফিক্সড করেছেন, নিম্নচাপকে ফিক্সড করেছেন। তাহলে ওনার মতে নিম্নচাপ স্থির, কিন্তু নিম্নচাপটা স্থির তো নয়, নিম্নচাপ স্থির। এরপর আরেকটা জিনিস এসে যায়, উনি কিন্তু শুধু গ্রীষ্মকালীন যে মৌসুমী বৃষ্টিপাত মানে জুন মাসের যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের কথা কিন্তু বলেছিলেন, যেটা শীতকালে যখন মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন হয়, রিট্রিট অফ মনসুন হয় বা মৌসুমী বায়ুর পশ্চাৎ অপসারণ হয়, সেই বিষয়ে তিনি কিন্তু কোনো আলো দেখাতে পারেননি। তাহলে আমি বলতে পারি 3 নম্বর কি, যে অপসারণকারী বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর কথা তিনি কিন্তু বলেননি। এটা গেল, হয়েছে, এটা 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, বলেছেন যে আমার লো প্রেসার এখানে জোনটা ফিক্স থাকবে, ভারতীয় যে সেন্ট্রাল যে আমাদের উপমহাদ্বীপ বা ভারত সেন্ট্রাল ইন্ডিয়াতে উনি বলেছেন যে নিম্নচাপ যেটা থাকবে সেটা ফিক্স থাকবে। যদি নিম্নচাপ ফিক্সড হয় তাহলে অনবরত অনবরত এখান থেকে কি যাবে, মৌসুমী বায়ু যাবে। অনবরত মৌসুমী বায়ু গেলে কি হবে, সেখানে অনবরত বৃষ্টি হওয়ার কথা, কিন্তু অনবরত বৃষ্টি হয় কি, হয় না। ঠিক আছে, এটা একটা গেল। পরেরটাই বলতে পারি যে উনি বলেছেন যে
ওনার কথা ধরে নিই যদি, যে নিম্নচাপ এখানে সৃষ্টি হচ্ছে, আমাদের বর্ষা কখন হয়? জুন মাসে। আর আমাদের ইন্ডিয়াতে গরম কখন থাকে? সব থেকে বেশি যদি গরম হয় কখন থাকে? এপ্রিল মে মাসের দিকে থাকে সব থেকে বেশি গরম। তাহলে এপ্রিল মে মাসে যদি সব থেকে বেশি গরম থাকে, তাহলে বৃষ্টিটা এপ্রিল মে মাসে কেন শুরু হচ্ছে না? এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে, তাই তো? এখানে যদি সব থেকে বেশি উত্তর ভারতের টেম্পারেচার কখন হয়? এপ্রিল মে মাসে। জুন মাসে তো তোমার টেম্পারেচার আস্তে আস্তে কমের দিকে যায়। এপ্রিল মে মাসে যদি টেম্পারেচার এখানে বেশি হয়, তাহলে এপ্রিল মে মাসে কেন তোমার মৌসুমী বায়ুটা আসছে না, সেখানে বৃষ্টি ঘটাচ্ছে না? এটাও বলতে পারি। আরেকটা বলতে পারি যে এখানে যেহেতু নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সেই জন্য এখানে অনবরত বৃষ্টি হওয়ার কথা। যেহেতু নিম্নচাপটা উনি বলেছেন যে একটা জায়গাতে ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে, তাহলে কি ওনার মতে এখানে অনবরত বৃষ্টি হওয়ার কথা। কিন্তু অনবরত বৃষ্টি হয় কি? অনবরত বৃষ্টি হয়নি, মাঝে মধ্যে ব্রেক দেখা যায়। তাহলে আমরা এখানে দুটো পয়েন্ট পেলাম। কি পয়েন্ট পেলাম? না, আমি যদি লিখি 4 নম্বরে বললাম যে 4 নম্বরে বললাম যে অনবরত বৃষ্টিপাত কিন্তু হয় না। যেহেতু উনি ফিক্সড কথাটা বলেছেন, অনবরত বৃষ্টিপাত হয়নি বা হয় না, এটা একটা গেল। আরেকটা বললাম যে কেন এপ্রিল মাসে বৃষ্টি শুরু হয় না। যেহেতু এপ্রিল মাসে যদি টেম্পারেচার বেশি হয়, আমরা জানি যে হচ্ছে গিয়ে তোমার 21শে জুন তারিখে সূর্য আস্তে আস্তে শিফট করে কোথায়? কর্কটক্রান্তি রেখার উপর, এবং লম্বভাবে কিরণ দেয়। তাহলে কিন্তু আমাদের এন্টায়ার ইন্ডিয়াতে টেম্পারেচার কখন বেশি থাকে? মার্চ এপ্রিলে বেশি থাকে। সুতরাং মার্চ এপ্রিলে যদি টেম্পারেচার বেশি থাকে, তাহলে কেন তোমার হচ্ছে গিয়ে মার্চ এপ্রিল থেকেই বর্ষা শুরু হলো না? তাহলে আমি এটা লিখতে পারি যে কেন এপ্রিল থেকে বর্ষা শুরু হলো না, এপ্রিল মে থেকে, মার্চ নয়, এপ্রিল মে থেকে বৃষ্টি শুরু হলো না। আরেকটা কথা, উনি কিন্তু একটি বারের জন্য কোরিওলিস ফোর্সের কথা কিন্তু তুলে ধরেননি। তাহলে আমরা বলতে পারি যে উনি কোরিওলিস বলকে, যদিও সেই সময় কোরিওলিস ফোর্স তো আবিষ্কার হয়নি, উনি কোরিওলিস বলকে এড়িয়ে গেছেন। তাহলে দেখো, টোটাল সামগ্রিক আমার ধারণাটা কি? হেলির মতে যে তাপীয় তত্ত্ব বা থার্মাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টে উনি বলেন যে স্থলভাগে তাপের তারতম্যের কারণে দুটো জায়গাতে দুরকম প্রেসারের সৃষ্টি হয়। সেই প্রেসারের কারণে বায়ু হাই প্রেসার থেকে, যেহেতু কেন জলভাগে কেন হাই প্রেসার সৃষ্টি হয়? কারণ এখানে সেই আমরা স্পেসিফিক হিটের কথা বলি, আপেক্ষিক তাপের কথা বলি। ঠিক আছে, আপেক্ষিক তাপের কথা বলি। আচ্ছা সুখদেব, মেসেজ যাবে তো যাদের কাছে টিচমেন্ট আছে, আমি লাইভ হলেই তো মেসেজ যাবে। আর আগে থেকে বলা ছিল তো 7:30টাতেই ক্লাস শুরু হবে, সুতরাং তোমাদের একটু রেসপন্সিবল হওয়া দরকার যে ক্লাসটা 7:30টাতেই শুরু হবে। ঠিক আছে, তো যাই হোক, দেখো যেটা বলছিলাম, যে হচ্ছে গিয়ে যেহেতু তাপের কারণে তোমার, আমি কি বললাম যে জলভাগে কেন হাই প্রেসার সৃষ্টি হবে? জলভাগে হচ্ছে কি আপেক্ষিক তাপ হচ্ছে গিয়ে স্থলভাগের তুলনায় জলভাগের বেশি। মানে আপেক্ষিক তাপ মানে হচ্ছে কি তোমার আহ, ও যে যে টাইমে স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়, ঠিক আরো বেশি টাইম লাগে জলভাগের উত্তপ্ত হওয়ার কারণে, মানে উত্তপ্ত হতে আর কি। এই জন্য কি হয়, জলভাগের উপর হাই প্রেসার হবে, স্থলভাগের উপর যেহেতু তাড়াতাড়ি গরম হয়ে যাবে, তাড়াতাড়ি গরম হলে কি বায়ুর ঊর্ধ্বমুখী গমন হবে। বায়ুর ঊর্ধ্বমুখী গমন হলেই তোমার লো প্রেসারের সৃষ্টি হবে, লো প্রেসার জোনের সৃষ্টি হবে। তাহলে এখানে লো প্রেসার জোন যেই সৃষ্টি হয়ে গেল, সেই কি হবে? হাই প্রেসার থেকে বায়ু আস্তে আস্তে লো প্রেসারের দিকে যাবে। যেহেতু জলভাগ থেকে ওই বায়ুটা যাবে, সেই জন্য হচ্ছে গিয়ে বায়ুটা আমার যে ভারতীয় কন্টিনেন্ট আছে এবং সামগ্রিক যে আশেপাশের অঞ্চলগুলোতে, সেই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, এটা গেল টোটাল হেলির কিছু কনসেপ্ট এবং কিছু ত্রুটি। সেই ত্রুটিগুলো আমরা দেখলাম, তোমরা নোট করে রাখতে পারো এই ত্রুটিগুলো। ঠিক আছে,
এরপরে আমরা চলে যাব ফ্লনের কনসেপ্ট। দেখো যেটা বলছে তোমার ডাইনামিক কনসেপ্ট বাই ফ্লন, ফ্লনের তত্ত্ব। ফ্লন কি বলেন? ফ্লনের তত্ত্বটা সম্পূর্ণরূপে তোমার যে এয়ার প্রেসার বেল্ট গুলো আছে, বায়ুর চাপের যে স্থান পরিবর্তন, বায়ুর চাপের স্থান পরিবর্তনের উপর কিন্তু টোটালি নির্ভরশীল। ঠিক আছে, মনে রাখবে। তাহলে আমি এটা মুছে দিই। তাহলে ডাইনামিক তত্ত্ব হচ্ছে ফ্লন। ঠিক আছে, এটা শিফটিং অফ এয়ার প্রেসার বেল্ট। এটা কি হচ্ছে দেখো, আমি যদি লিখি যে বায়ুর চাপের স্থান পরিবর্তনের জন্য বায়ুর যে প্রবাহগুলো আছে সেই প্রবাহের যে গতিপথ, সেই গতিপথটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি যে হচ্ছে কি তোমার ডাইনামিক কনসেপ্ট, ডাইনামিক ধারণা বাই ফ্লন। উনি কি বলেন? উনি এখানে একটা জিনিস অ্যাড করেন কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স কথাটি কিন্তু উনি, বা ফোর্সের জন্য যে বায়ু প্রবাহটা হচ্ছে সেটা কিন্তু উনি মেনশন করেন। তো ডাইনামিক এতে কি হয়, আমরা যখন প্রেসার বেল্ট গুলো দেখেছিলাম, প্রেসার বেল্ট গুলো কি হয়েছিল, এরকম ছিল নরমাল প্রেসার বেল্ট গুলো। এটা নিরক্ষীয় বলয় ছিল, নিরক্ষীয় ছিল, এটা কর্কটীয় ছিল। যেহেতু দুটো আমাদের দুটো দরকার, সেই জন্য আমরা দুটো করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো কি হয়, এটা হচ্ছে কর্কটীয়, 25 বা 23.5 লিখতে পারি, 25 নট, 25 সাউথ, এটা 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তাহলে কি হচ্ছে দেখো, এয়ার প্রেসার যে বেল্ট গুলো আছে, এয়ার প্রেসার হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা হচ্ছে কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। কি হয়, সূর্য যখন কর্কটক্রান্তি রেখার উপর, এই কর্কটক্রান্তি রেখার উপর, ঠিক আছে, এই কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই কর্কটক্রান্তি রেখার উপর যখন তোমার লম্বভাবে কিরণ দেয়, কখন কিরণ দেবে, কখন দেয়, জানা আছে কারো কখন দেয়? একুশে জুন তারিখে। এটা কত? 21শে জুন। 21শে জুন। ঠিক আছে, 21শে জুন, ঠিক আছে, তারিখে যখন লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে, 21শে জুন তারিখে যখন লম্বভাবে কিরণ দেয়, তার মানে কি হয়েছে, সূর্যটা উপরে উঠে এসছে। সূর্যটা কি উপরে উঠে এসছে? না, উপরে উঠে আসেনি। ঠিক আছে, পৃথিবী হেলে গেছে। পৃথিবীর গতিপথের তোমার যে কক্ষপথ, সেই কক্ষপথের পরিবর্তনের জন্য কোথায়, 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, এরপরে কি হবে দেখো, এইখানে যখন কিরণ দিচ্ছিল এখানে, তখন প্রেসার বেল্টটা কোথায় ছিল, এটা আইটিসি যেটা আমরা বলতে পারি, আইটিসি যে ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন। এখানে কি ছিল, বায়ু এদিক থেকে আসছিল কোথায়, কর্কটীয় থেকে আর মকরীয় থেকে, এবং মকরীয় থেকে। এরপরে কি হচ্ছে, কর্কটক্রান্তি রেখার উপর, ঠিক আছে, কর্কটক্রান্তি রেখার উপর কত, 21শে জুন তারিখে যখন লম্বভাবে কিরণ দেয়। আর কর্কটক্রান্তি রেখা কোথায়, কর্কটক্রান্তি রেখা কোথায় থাকে আমরা জানি, নরমালি এটা যদি আমরা ইন্ডেক্স করি, এটা সুবিধার জন্য করলাম, বুঝে নাও একটু। ধরো এটা কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে, 23.5 ডিগ্রি হয়েছে, 23.5 ডিগ্রি নট। এবারে কি হবে, সূর্য কোথায় উঠে এসেছে, সূর্য কোথায় উঠে এসেছে, কর্কটক্রান্তি রেখার উপর। কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কি হবে, এই অঞ্চল বরাবর একটি লো প্রেসার জোন সৃষ্টি হবে, একটি লো প্রেসার জোনের সৃষ্টি হবে। লো প্রেসার জোনের সিস্টেম এই অঞ্চলটাও আছে, লো প্রেসার জোনের সৃষ্টি হবে। ঠিক আছে, লো প্রেসার জোন যেই সৃষ্টি হবে, যেহেতু এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেহেতু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মতো এই স্থানটা কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আমরা যেরকমটা দেখছিলাম এই ছবিটা দেখো, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ঠিক আছে, এখানে ট্রেড উইন্ড আসছিল, এদিক থেকে ট্রেড উইন্ড আসছিল উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব ট্রেড উইন্ড,
এসে কোথায় মিলিত হচ্ছিল? ITCZ এ। ঠিক আছে, যেহেতু সূর্য তখন 21শে জুন তারিখে 23.5 ডিগ্রির উপর লম্বা বিকিরণ দিচ্ছে, এই ITCZ শিফট করে কোথায় চলে আসবে? তার মানে উপর দিয়ে উঠছে। ঠিক আছে, বায়ুর চাপগুলো যখন উত্তরায়ণ হচ্ছে উপরে উঠে যাচ্ছে, তার ফলে কি হবে? ITCZ এর শিফট একবারে প্রায় উত্তর ভারত পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এই উত্তর ভারত পর্যন্ত যেই চলে আসলো, সেই কি হবে? এই দিক থেকে বায়ু প্রবাহিত হবে, এদিক থেকে বায়ু প্রবাহিত হবে। ITCZ এর দিকে কোন বায়ু আসে? আয়ন বায়ু আসে। ঠিক আছে, আয়ন বায়ু আসে। এখানে ধরো নিরক্ষরেখা আছে, আমি সাপোজ এখানে করছি নিরক্ষরেখা আছে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, হ্যাঁ। এখানে নিরক্ষরেখা আছে, ধরো সোজা নিরক্ষরেখা। এরপরে কি হবে? এই দিক থেকে বায়ু আসছে, ধরো এদিক থেকে বায়ু আসছে, নিরক্ষরেখা যেই পেলো সেও ঘুরে যাবে, এদিক থেকে প্রবাহিত হবে, ঘুরে গিয়ে প্রবাহিত হবে। ঘুরে গিয়ে কোন দিকে প্রবাহিত হবে? ITCZ এর দিকে প্রবাহিত হবে। কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। যেহেতু তোমার এটা জলভাগের উপর দিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই জন্য কি হবে? জলীয় বাষ্প নিয়ে যাবে সাথে করে, সেই জলীয় বাষ্প এখানে যখন বৃষ্টিপাত ঘটাবে ভারতে। ঠিক আছে, তার মানে দেখো পুরো যে ডাইনামিক ধারণাটা ফ্লনের, সেটা পুরোপুরি জড়িয়ে আছে কি তোমার যে প্রেসার বেল্টে যে শিফট হচ্ছে, সেইটা কি করে শিফট হচ্ছে? কারণ 21শে জুন তারিখে আমরা জানি, 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। কিরণ দেওয়ার ফলে কি হবে? ITCZ উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত হবে। ITCZ মানে কি? ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন। তার মানে আমি যদি এক কথাই বলতে পারি, সোজা কথায়, নিরক্ষীয় প্রেসার বেল্টটা চলে এসছে এইখানে, নিরক্ষীয় প্রেসার বেল্টটা চলে এসছে এখানে, লো প্রেসার বেল্টে চলে এসছে এখানে। সুতরাং এইখানে যদি চলে আসে, তখন কি হবে? আয়নবায়ুর গতিপথ তো ফিক্সড আছে। ঠিক আছে, সেও কি করবে? এই যে তোমার নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা এখানে ক্রিয়েট হলো, সেইটাকেও ফলো করবে, এখানে এসে বায়ু কনভার্ট হতে থাকবে। ঠিক আছে, এটা গেল তোমার হচ্ছে গ্রীষ্মকালীন অবস্থা। গ্রীষ্মকালে তাহলে এটাকে সামার বলতে পারি, বা গ্রীষ্মকালীন লিখো, এটা গ্রীষ্মকালীন অবস্থা। তাহলে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু কিভাবে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ফ্লন ব্যাখ্যা দিলেন। আরেকটা উনি কথা বললেন যে এখানে কোরিওলিস ফোর্স, যেহেতু নিরক্ষরেখা এখানে আমার আছে, যেহেতু এই বায়ুটা আসছে, কোথার দিকে আসছে? ITCZ এর দিকে আসছে, সেই জন্য যেই নিরক্ষরেখা পেরোবে সেই তো উত্তর গোলার্ধ হয়ে গেল, সেই এটা ডান দিকে বেঁকে যাবে, এদিকে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। ঠিক আছে, ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। এবং যেহেতু জলভাগের উপর দিয়ে যাচ্ছে, সেহেতু তোমার ভারতীয় উপদ্বীপে বা আমাদের ইন্ডিয়াতে বৃষ্টিপাত ঘটাবে। এটা গেল গ্রীষ্মকালে। শীতকালে কি হবে? শীতকালে কি হয়? শীতকালে মকরক্রান্তি রেখার উপর সূর্য আবার লম্বাভাবে কিরণ দেয়। তার ফলে কি হবে? এই ITCZ কি আছে? এখানে ITCZ আছে, যখন এখানে লম্বাভাবে কিরণ দেবে, এখানে লম্বাভাবে কিরণ দেবে, ঠিক আছে, এখানে লম্বাভাবে সূর্য কিরণ দেবে, তখন ITCZ কোথায় ফর্ম করবে? এখান বরাবর ফর্ম করবে, এখান বরাবর ফর্ম করবে। ঠিক আছে, এখান বরাবর ফর্ম করবে। তার মানে কি হচ্ছে? তার মানে ধরো আয়নবায়ুর গতিপথটা আরো লং হয়ে গেল, ঠিক আছে, তখন যদি নিরক্ষীয় অঞ্চলের নিচে অবস্থান করে, বায়ুটা এই দিক থেকে প্রবাহিত হবে, আয়নবায়ু দিক থেকেই যাবে। ঠিক আছে, এই ITCZ কি হবে? শীতকালে যেহেতু তোমার দক্ষিণায়ন হবে, মকর ক্রান্তি রেখার দিকে চলে যাবে। তাহলে মকর ক্রান্তি রেখার দিকে যদি এটা নেমে যায়, তখন কি বায়ু এদিকে আসবে? বায়ু এদিক থেকে এদিকেই যাবে, এরকম ভাবে বায়ু যাবে। এটাকে বলা হচ্ছে গিয়ে শীতকালীন বা উইন্টার তোমার হচ্ছে মৌসুমী বায়ু, যেটা হচ্ছে গিয়ে উত্তর পূর্ব দিক থেকে, এই যে যেটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে আয়ন বায়ু, সেই বায়ুটাই কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে এই কনসেপ্টটা গেল ফ্লনের কনসেপ্ট। তাহলে ফ্লনের কনসেপ্টটা আমি আরেকবার বলছি, দেখো ফ্লন কি বলেন? ফ্লনের পুরো কনসেপ্টে জড়িয়ে আছে এয়ার প্রেসার বেল্টের উপর, শিফট অফ এয়ার প্রেসার বেল্ট। কি বলছেন? যখন উত্তরায়ণ হচ্ছে, মানে উত্তর গোলার্ধে যখন সূর্য লম্বাভাবে কিরণ দেয়, কোথায়? কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দিচ্ছে, তখন এই কর্কটক্রান্তি রেখা বরাবর একটা নিম্নচাপ অক্ষের সৃষ্টি হচ্ছে, মনসুন ট্রাপ যেটাকে বলা হয়, দেখবে বইয়ে আছে মনসুন ট্রাপ। এইটা হচ্ছে মনসুন ট্রাপ। ঠিক আছে, এটা হচ্ছে মনসুন ট্রাপ, একটা মনসুন ট্রাপের সৃষ্টি হচ্ছে, বা ITCZ স্থানান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার তোমার শিবালিকের পাদদেশ অব্দি।
ঠিক আছে, এই আইটিসিজেডটা যে শিফট করলো, সেই আয়নীয় বায়ুটাও কিন্তু এর সাথে সাথে শিফট করে গেল। শিফট করে এই যে আইটিসি যেটা আছে বা নিম্নচাপ বেল্টটা আছে, সেই নিম্নচাপ বেল্টের দিকে কিন্তু প্রবাহিত হবে। ঠিক আছে, যেহেতু নিরক্ষরেখা অতিক্রম করে এটা আবার উত্তর গোলার্ধের দিকে আসবে, সেই জন্য ডান দিকে বেঁকে আস্তে আস্তে কিন্তু প্রবাহিত হবে। ঠিক আছে, এবারে যেহেতু জলভাগের উপর দিয়ে যাচ্ছে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে, সেই জন্য আমরা মৌসুমী বায়ুকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলি। এবং জলভাগের উপর দিয়ে যাচ্ছে, সুতরাং জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে যাবে, জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে যাবে। এবং এই জলীয় বাষ্প এইখানে তোমার ভারত, যে আমাদের ভারত আছে সেই ইন্ডিয়াতে কিন্তু ভারতীয় উপদ্বীপে বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, এটা গেল ডাইনামিক কনসেপ্ট অফ ফ্লন, গ্রীষ্মকালীন অবস্থা। শীতকালে কি হবে? শীতকালে মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বা হবে কিরণ দেবে, তার মানে যে লো প্রেসার বেল্টটা কোথায় ফর্ম হবে? সেই লো প্রেসার বেল্ট ফর্ম হবে কিন্তু মকরক্রান্তীয় অঞ্চল বরাবর। তখন আয়নবায়ুটা সোজা, যেহেতু এখানে কোনো বাধা নেই, এখানে আইটিসিজেড নেই, এখানে হচ্ছে গিয়ে নিম্নচাপ অঞ্চল নেই, এই জন্য কি হবে, আইটিসিজেড তোমার হচ্ছে কি যে দক্ষিণ পূর্ব আয়নবায়ুটা উত্তর পূর্ব আয়নবায়ুটা সোজা প্রবাহিত হবে। তার দিকে প্রবাহিত হবে মকরক্রান্তি রেখাতে যেখানে সৃষ্টি হয়েছে লো প্রেসার বেল্ট, সেই লো প্রেসার বেল্টের দিকে এইটা তোমার হচ্ছে উত্তর পূর্ব যে হচ্ছে গিয়ে তোমার পশ্চিমা বায়ু হিসেবে প্রবাহিত হবে, পশ্চিমা বায়ু না মৌসুমী বায়ু হিসেবে প্রবাহিত হবে। তাহলে আমরা দেখছি যে ডাইনামিক ধারণা অনুযায়ী ফ্লনের এখানে কিন্তু উনি বেশ কিছু জিনিস যুক্তি দেখিয়েছেন, যেমন গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কিভাবে সৃষ্টি হচ্ছে বা শীতকালীন মৌসুমী বায়ু কিভাবে সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখিয়েছেন। তাহলে এই একটা কনসেপ্ট গেল ডাইনামিক ধারণা বা ফ্লন। এবারে আসবো দেখো জেট স্ট্রিম তত্ত্ব। জেট স্ট্রিমে যাওয়ার আগে একটু তাপীয় ইঞ্জিন তত্ত্বটা দেখে নাও। তাপীয় ইঞ্জিন তত্ত্ব বা থার্মাল ইঞ্জিন থিওরি, ওখানে কি হচ্ছে? তাপীয় ইঞ্জিন যে তত্ত্ব আছে সেই তত্ত্বটা সম্পূর্ণরূপে কিন্তু ভারতীয় মেট্রোলজিস্ট তোমার হচ্ছে গিয়ে ডক্টর পি কোটেশ্বরম কিন্তু এই তত্ত্বটা দিয়েছিলেন 1952 এবং 53 তে। ঠিক আছে, ওনার এটা গবেষণার বিষয়বস্তু ছিল। এই তত্ত্বটা খানিকটা এই তত্ত্বটা থেকে আমরা খানিকটা জেট স্ট্রিমের উৎপত্তি সম্বন্ধেও কিন্তু আমরা ধারণা করতে পারি। ঠিক আছে, এই তাপীয় ইঞ্জিন তত্ত্বটা থার্মাল ইঞ্জিন থিওরি, এটাকে বলা হয় থার্মাল ইঞ্জিন থিওরি বা তাপীয় ইঞ্জিন তত্ত্ব। তাপীয় ইঞ্জিন তাপীয় ইঞ্জিন তত্ত্ব বাই কোটেশ্বর, ডক্টর কোটেশ্বর। কোটেশ্বর স্পেলিংটা হয়তো একটু ভুল হতে পারে, পি কোটেশ্বর, COTESWA আর RAM হবে, RAM কোটেশ্বর। ওনার মতে কি হচ্ছে, ওনার মতে যখন তাপীয় ইঞ্জিন তত্ত্ব থাকে, ইঞ্জিন কি হয়, ইঞ্জিন সবসময় কোন একটা জিনিসকে স্টার্ট করতে কাজে লাগে, তাই তো। ইঞ্জিন হচ্ছে কি একটা মেকানিজম, সে সবসময় চলে, যেটার মধ্যে হয়তো কিছু দিলে তোমার সেটা স্টার্ট হয়। এবার হচ্ছে কি তাপীয় ইঞ্জিন তত্ত্বতে উনি কি বলছেন, এটা 1953 তে তত্ত্বটা গবেষণার বিষয়বস্তু হিসেবে প্রকাশিত হয়েছিল। এই তত্ত্বটা কিন্তু পরবর্তীকালের যে জেট স্ট্রিম তত্ত্ব, আমাদের ট্রপিক্যাল যে জেট স্ট্রিম, সেই ট্রপিক্যাল জেট স্ট্রিম তত্ত্ব কিন্তু অনেকটা প্রভাবিত করে। ঠিক আছে, এখানে কি হয়, উনি বলছেন যে তিব্বতের মালভূমি যেটা আছে, তিব্বতীয় যে মালভূমি, আমাদের এখানে তিব্বতের মালভূমি আছে। ঠিক আছে, এই তিব্বত মালভূমিতে, এই তিব্বত সার্টেন এই জায়গাটা ধরো, এই তিব্বত মালভূমিতে কি হচ্ছে, তিব্বত মালভূমিতে তোমার এটা 4000 মিটার হাইট আছে, 4000 মিটার। ঠিক আছে, এবং যেহেতু সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দিচ্ছে, এই জন্য কি হয়, এখানে যে আশেপাশের অঞ্চলের থেকে এই তিব্বত মালভূমি যেহেতু একটা ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট এরিয়া, ওই জন্য কি হয়, খুব তাড়াতাড়ি এই জায়গাটা টেম্পারেচার অন্যান্য জায়গার থেকে 2-3 ডিগ্রি বেশি হয়। কন্ডিশন কি হচ্ছে, তিব্বতীয় মালভূমিতে আশেপাশের অঞ্চলের থেকে যেহেতু ওটা ফ্ল্যাট সারফেস হয়, একই রকম টেরেনটা একই রকম থাকে, এই জন্য এই অঞ্চলের বায়ুটা কি হয়, দ্রুত গরম হয় এবং আশেপাশের অঞ্চলের থেকে 2 থেকে 3 ডিগ্রি গরম হয়। এবং এই বায়ুটা ক্রমশ উপরের দিকে উঠে যায়,
উঠে গিয়ে এখানে একটা লো প্রেসার বেল্ট সৃষ্টি করবে বা লো প্রেসার জোনের সৃষ্টি করবে। 1 নম্বর কারণ মনে রাখবে। তাহলে কি সৃষ্টি করছে? প্রথমে একটা নিম্নচাপ অঞ্চল, নিম্নচাপ অঞ্চল সৃষ্টি করছে তিব্বতীয় অঞ্চলের উপর। হয়েছে। তারপর উনি কি বলছেন? এইখানে যে বায়ুটা আছে সেই বায়ুটা কি হচ্ছে? উপরে হচ্ছে কি ঊর্ধ্বমুখী গমন হচ্ছে এবং এই বায়ুটা ক্রমাগত কোথার দিকে আসছে? এক্সপান্ড করছে। ঠিক আছে, খানিকটা চলে যাচ্ছে তিব্বতের ওইদিকে উত্তরের দিকে, খানিকটা চলে আসছে তোমার ভারত মহাসাগরের দিকে, ইন্ডিয়ান ওশান, বঙ্গোপসাগর ও আরব সাগর রয়েছে। এবং উপর দিয়ে আপার ট্রপোস্ফিয়ার দিয়ে এসে সেটা কোথায় নামছে? না ইন্ডিয়ান ওশিয়ানে নামছে। ইন্ডিয়ান ওশিয়ানে যেই নামছে তোমার এখানে একটা হাই প্রেসার বা ইন্ডিয়ান ওশিয়ানে হাই প্রেসার জোনের সৃষ্টি করছে, হাই প্রেসার জোনের সৃষ্টি করছে ভারত মহাসাগর। ঠিক আছে, এইখান থেকে দেখো একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি করছে হাই প্রেসার থেকে লো প্রেসার। ঠিক আছে, লো প্রেসার কোথায় আছে? আমার এখানে তিব্বতীয় অঞ্চলে লো প্রেসার আছে। ঠিক আছে, আবার হাই প্রেসার এখানে আছে। এখানে বায়ু সাবসিডেন্স হয়ে হয়ে ভারত মহাসাগরে বায়ু সাবসিডেন্স হয়ে হয়ে তোমার এখানে একটা হাই প্রেসার জোন সৃষ্টি করছে। ঠিক আছে, এই হাই প্রেসার থেকে বায়ু তখন আবার কোন দিকে যাচ্ছে? ওই তিব্বতীয় নিম্নচাপের দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তিব্বতীয় যে নিম্নচাপ জোন রয়েছে সেই নিম্নচাপের দিকে তখন যাওয়ার চেষ্টা করছে। যেহেতু ভারত মহাসাগরের উপর উচ্চচাপটা সৃষ্টি হয়েছে, সুতরাং ভারত মহাসাগর থেকে ওই বায়ুটা জলীয় বাষ্প নিয়ে কোন দিকে যাচ্ছে? তিব্বতীয় মালভূমির দিকে যাচ্ছে, লো প্রেসারের দিকে যাচ্ছে। এবং যেহেতু ভারতীয় উপদ্বীপের উপর দিয়ে যাচ্ছে, স্থলভাগের উপর দিয়ে যাবে, সেই জন্য ও কিন্তু যেখানে বাধা হবে সেখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে? এখানে উনি একটা নিম্নচাপ অঞ্চলের কথা বলেন। 2 নম্বর কি? 2 নম্বর উনি একটা পরিচালন কক্ষের কথা বলেন। পরিচালন কক্ষ কি হয়? না এখানের বায়ুটা উপরে উঠছে, উপরে উঠে আবার ভারত মহাসাগরে নেমে আসছে, ভারত মহাসাগর থেকে আবার হরাইজন্টালি আছে তিব্বতীয় অঞ্চলের দিকে। তাহলে কি হচ্ছে? এখানে বায়ু উপরে উঠছে, এখানে নামছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার এখানে উঠছে, আবার নামছে, আবার যাচ্ছে। তাহলে দেখো একটা সেল কমপ্লিট হচ্ছে। এটাকে উনি কি এটা পরিচালন কক্ষ বলেছেন। তাহলে পরিচালন কক্ষ, পরিচালন কক্ষ কোথায় আছে? কোথায় আছে পরিচালন কক্ষটা? তিব্বত থেকে আজ সোজা ভারত মহাসাগর অব্দি। ঠিক আছে, এবং যেহেতু ভারত মহাসাগর থেকে যখন ওই বায়ুটা যাচ্ছে কোন দিকে? তিব্বতের দিকে, তখন ও কি কিন্তু জলীয় বাষ্প নিয়েছে সাথে করে। সেই জলীয় বাষ্প ভারতীয় অঞ্চলে বা আমাদের ইন্ডিয়াতে বৃষ্টিপাত ঘটাচ্ছে ওনার মতে, এটাই। ঠিক আছে, এবারে এই তত্ত্বটার যেমন একটা খানিকটা বেশ যুক্তিযুক্ততা আছে, আবার কিছু কিছু জায়গায় ত্রুটিও আছে। ত্রুটি হিসাবে আমরা কি বলতে পারি? না প্রথমেই আমরা বলতে পারি যে এই যে বায়ুটা সৃষ্টি হলো, ঠিক আছে, এখানে পরিচালন কক্ষ সৃষ্টি হলো, সেই কক্ষটা শুধুমাত্র কিন্তু গ্রীষ্মকালে হচ্ছে। তার মানে গ্রীষ্মকালীন যে মৌসুমী বায়ু সেটা কিন্তু এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। কিন্তু শীতকালীন যে মৌসুমী বায়ু, ঠিক আছে, বা শীতকালে যে মৌসুমী বায়ু সৃষ্টি হচ্ছে, সেই শীতকালীন মৌসুমী বায়ু সম্পর্কে কিন্তু এই তত্ত্ব দিয়ে আলোকপাত করা যায় না। এটা একটা মনে রাখবে। তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর উৎপত্তিতে কিন্তু এই তত্ত্বটা, তাপীয় ইঞ্জিন তত্ত্বটা কিন্তু কাজে আসছে। 2 নম্বর আমরা বলতে পারি যে তিব্বত মালভূমি অঞ্চলে, এদিকে তিব্বতেই পুরো অঞ্চল জুড়ে আছে, তাহলে তিব্বত মালভূমি অঞ্চলেই কেন? ঠিক আছে, তিব্বত মালভূমি অঞ্চলেই কেন সেই নিম্নচাপ জোনটা সৃষ্টি হচ্ছে, আর অন্য কোনো জায়গাতে কেন সৃষ্টি হলো না? কেন লাদাখের ওইখানে সৃষ্টি হলো না? কেন তোমার হচ্ছে গিয়ে পেশোয়ারের দিকটাতে সৃষ্টি হলো না? ঠিক আছে, তার তত্ত্ব কিন্তু তার ব্যাখ্যা দিতে পারেনি। 2 নম্বর গেল এটা। 3 নম্বর হচ্ছে গিয়ে যে বায়ুটা উপরে উঠছে সেটা সাবসিডেন্স কেন ভারত মহাসাগরেই হচ্ছে। যে বায়ুটা এখানে উঠছে তিব্বতীয় মালভূমিতে, যে বায়ুটা উঠছে সেই বায়ুটা কেন ভারত মহাসাগরেই নেমে আসছে বা ভারত মহাসাগরেই অবতীর্ণ হচ্ছে বা সাবসিডেন্স হচ্ছে, নিমজ্জন হচ্ছে, সেই জিনিসের ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেননি। তাহলে আমরা যদি ত্রুটি এখানে খোঁজার চেষ্টা করি, ত্রুটি তো আমরা অলরেডি 3-4টে পেলাম। ঠিক আছে, তাহলে আমরা ত্রুটিগুলো লিখে রাখতে পারি। ত্রুটি লিখে ফেলাম। ত্রুটি হচ্ছে কি তোমার 1 নাম্বার, যে তিব্বতেই কেন নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তিব্বত মালভূমিতেই কেন নিম্নচাপের সৃষ্টি হচ্ছে।
2 নম্বর আমরা লিখতে পারি, শর্ট শর্ট লিখছি। 2 নম্বর হচ্ছে গিয়ে বায়ুর নিমজ্জন। বায়ুর নিমজ্জন কেন ভারত মহাসাগরেই হচ্ছে? ভারত মহাসাগরই হচ্ছে। 3 নম্বর আমরা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর ব্যাখ্যা কিন্তু দিতে হয়ে গেছে। সাউন্ড এবং ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, এবারে দেখো তো, এবারে শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। এরপর আচ্ছা, ঠিক 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 পাচ্ছি না স্যার। ঠিক আছে। হ্যাঁ, ঠিক দেখো আছে। এবারে ঠিক হবে, দেখো। আচ্ছা, তাহলে বললাম দেখো যে ত্রুটিগুলো আমরা বললাম, ত্রুটিগুলো যেগুলো বললাম। আচ্ছা, যাদের ভিডিও দেখা যাচ্ছে না তারা রিজয়েন হও, তারা দেখতে পাবে। রিজয়েন হও হও, দেখো দেখা যাবে, রিজয়েন হও। যাদের দেখা যাচ্ছে না আবার রিজয়েন হও, দেখো দেখা যাবে। আচ্ছা, তা ত্রুটিগুলো আমরা বললাম, তোমরা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই ত্রুটিগুলোর কথা আমি বললাম। ঠিক আছে, তাহলে তাপীয় ইঞ্জিন তত্ত্বটা আমরা বলতে পারি এক কথায় যে কিছুই না। উনি বললেন যে তিব্বতীয় মালভূমিতে বা তিব্বতীয় সারাউন্ডিং এরিয়াতে আশেপাশের অঞ্চলের থেকে বায়ুর টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বেশি হচ্ছে। 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকার জন্য এখানের বায়ুটা কি ঊর্ধ্বমুখী গমন হচ্ছে। ঊর্ধ্বমুখী যে বায়ুটা উপর দিকে উঠে যাচ্ছে সেটা কোথায় সাবসিডেন্স হচ্ছে? সেটা সাবসিডেন্স হচ্ছে ভারত মহাসাগরে। এবং সেই ভারত মহাসাগর সাবসিডেন্স হওয়ার ফলে সেখানে কি হচ্ছে? সেখানে হাই প্রেসার জোন সৃষ্টি হচ্ছে। সেই হাই প্রেসার জোন থেকে, সেই হাই প্রেসার জোন থেকে বায়ু, ঠিক আছে, বায়ু আবার আমার ভারতীয় উপদ্বীপের দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটা পুরো একটা এন্টায়ার সেল বা একটা কক্ষ আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে উনি এই তত্ত্বে নিম্নচাপ অঞ্চল এবং পরিচালন কক্ষের কথা মেনশন করেন। ঠিক আছে, এবং বেশ কিছু ওনার তত্ত্বের ত্রুটি ধরা পড়ে। সেই ত্রুটিগুলি কি না, তিব্বত মালভূমিতেই কেন নিম্নচাপ, যদিও এটা নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে, তিব্বত মালভূমিতেই কেন সব থেকে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে সেই সময়, সেটা উনি ক্লিয়ারলি কিছু বলেননি। বায়ুর নিমজ্জন কেন ভারত মহাসাগরেই হচ্ছে বা আশেপাশের অঞ্চলে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু উনি বলেননি। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর ব্যাখ্যা কিন্তু ওনার তত্ত্ব দিয়ে দেওয়া যায় না। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম যে হচ্ছে কি তাপীয় ইঞ্জিন তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো জেট স্ট্রিম তত্ত্ব। দেখো এই জেট স্ট্রিম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষাতে এখান থেকে নরমালি কোশ্চেন দেয় জেট স্ট্রিম তত্ত্ব থেকে। এবং জেট স্ট্রিম কিভাবে ভারতীয় মনসুনকে, জেট স্ট্রিম কিভাবে ভারতীয় মনসুনকে প্রভাবিত করে সেটাও কিন্তু তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। আর জেট স্ট্রিম তত্ত্বটা কারো একার তত্ত্ব নয়, অনেকে মিলে কিন্তু এই তত্ত্বটা
দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে জেট স্ট্রিম তত্ত্বে আমরা নরমালি জানি, নরমালি জেট স্ট্রিম কেন তৈরি হয়, তোমাদের যখন ক্লাস হয়েছিল জেট স্ট্রিমের আমি বলেছিলাম যে জেট স্ট্রিম হচ্ছে গিয়ে ধরো নরমালি কেন সৃষ্টি হচ্ছে জেট স্ট্রিম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা 0°, এটা এটা হচ্ছে গিয়ে 25, এটা 66, এটা 90। ঠিক আছে, এখানে বায়ু ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী হয়ে কোথায় নেমে আসছে, এখানে নেমে আসছে, আবার এখানে প্রবাহিত হচ্ছে, এদিকেও ছড়িয়ে যাচ্ছে, এদিকেও ছড়িয়ে যাবে। ঠিক আছে, এখানে বায়ু কোথায় যাচ্ছে, এদিকে যাচ্ছে। আবার 66তে কি হয়েছিল, 66°তে কি হয়েছিল, বায়ু এখানে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী কোথায় আসছে, ঊর্ধ্বমুখী কোথায় আসছে, কর্কটীয় বলয়ে আসছে। এখান থেকে আবার বায়ু এদিকে যাচ্ছে, আবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে বায়ু এখানে আসছে, এখান থেকে আবার এদিকে যাচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো প্রত্যেকটা একটা সেল, এটা হেডলি, হেডলি, এটা ফেরেল, আর এটা মেরু। ঠিক আছে, মেরু, এই তিনটের, এই যে তিনটে যে সেল আছে, এই তিনটে সেলের মাঝে দেখো কিছু লুপ আছে, এই যে এখানে লুপ আছে, এখানে লুপ আছে। মেন হচ্ছে গিয়ে মেন প্রধান দুটো কিন্তু জেট স্ট্রিম, মেন প্রধান হচ্ছে দুটো জেট স্ট্রিম, একটা হচ্ছে কি তোমার এখানে আছে কি উপক্রান্তীয় জেট, আর হচ্ছে মেরু জেট। এই যে দুটো কোষ বা দুটো সেল, তার মানে কি হেডলি সেলের তো একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে এবং ফেরেল সেলের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। তার মানে এই দুটো সেলের টেম্পারেচার কন্ট্রাকশনের জন্য, মানে এর একটা পার্থক্য আছে, এর ধরো 30° টেম্পারেচার, এর হয়তো 25° টেম্পারেচার, তাহলে দুটো সেলের তাপমাত্রার পার্থক্যের জন্য কিন্তু তোমার এই জেট স্ট্রিম তৈরি হচ্ছে। আবার এখানে দেখো ফেরেল এবং মেরু, তাহলে ফেরেল কোষের একটা টেম্পারেচার আছে সেলের, আর মেরু সেলের একটা টেম্পারেচার আছে, মানে টোটাল এয়ার মাসটার কথা আমি যদি বলি, সেল সেল না বলি, এয়ার মাসটার বলি, টোটাল তো একটা এয়ার মাস, এটা একটা এয়ার মাস, তাহলে এই দুটোর টেম্পারেচার ভিন্ন, আলাদা আলাদা, ভিন্ন থাকার জন্যই কিন্তু এই জেট স্ট্রিমের উৎপত্তি লাভ করে। দুটো যেখানে কনভার্জ হয়, যেখানে একটা লুপ সৃষ্টি হয়, সেই লুপ বরাবর, যেহেতু আপার ট্রোপোস্ফিয়ার, কি বলছি, এটা আপার ট্রোপোস্ফিয়ারে প্রবাহিত হয়, কেন প্রবাহিত হয়, কারণ ফ্রিকশন থাকে না, ঘর্ষণ বল কিন্তু থাকে না। ঠিক আছে, ঘর্ষণ বল না থাকার জন্য ওই লুপ দিয়ে বায়ু কিন্তু দ্রুত বেগে প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে এটা গেল অরিজিন অফ জেট স্ট্রিম। তাহলে আমি কোন কোন বললাম, দুটো জেট স্ট্রিম, একটা হচ্ছে উপক্রান্তীয় জেট স্ট্রিম, আর একটা হচ্ছে গিয়ে মেরু জেট স্ট্রিম। যেটা এখানে প্রভাব বিস্তার করছে বা যেটা যেটা ভাইটাল, সেই দুটো জেট স্ট্রিম দেখো আলোচনা করব। একটা হচ্ছে উপক্রান্তীয় জেট, যেভাবে প্রভাব বিস্তার করছে, আর হচ্ছে মেরু জেট, তোমার সরি, এটা হচ্ছে ক্রান্তীয় জেট। এই দুটো কিন্তু পার্মানেন্ট, এই মেরু আর হচ্ছে কি তোমার যেটা বললাম উপক্রান্তীয়, এই দুটো হচ্ছে পার্মানেন্ট জেট স্ট্রিম। তাহলে আমরা প্রথমে লিখি উপক্রান্তীয় জেট স্ট্রিম, উপক্রান্তীয় জেট, উপক্রান্তীয় জেট বা একে পশ্চিমী জেটও বলা হয়, কারণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, পশ্চিমী জেট। এর এক্সটেনশন কত, এর এক্সটেনশন কত, এর এক্সটেনশন হচ্ছে কি 25 থেকে 35, নর্থ এন্ড সাউথ দুটোই, 25 থেকে নর্থ এন্ড সাউথ। এরপরে ব্যাপার হচ্ছে দেখো নর্মাল কন্ডিশনে কি হয়, যখন আগে শীতকালীন অবস্থা দেখো। ঠিক আছে, যেহেতু আমি বলেছি এয়ার প্রেসার বেল্ট গুলো সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে এয়ার প্রেসার বেল্ট গুলো সরে সরে যায়, সেই জন্য মনে রাখবে জেট স্ট্রিম গুলোরও কিন্তু গতিপথের পরিবর্তন ঘটে, মানে জেট স্ট্রিম গুলোও কিন্তু সরে যায়। যদি ধরো আইটিসি জেটটা উপরে উঠে আসে, আইটিসি জেটটা এখানে উঠে আসলো, তার মানে কি হেডলি সেলটা উঠে আসলো, হেডলি সেলটা শিফট হয়েছে উত্তরে, তার মানে জেট স্ট্রিমটারও শিফট হবে উত্তরের দিকে। এই জিনিসটা মাথায় রাখবে, তার মানে মনে রাখবে যে প্রেসার বেল্টের শিফটের কারণে অরিজিনাল যে গতিপথটা থাকে, সেই অরিজিনাল গতিপথটা, যে জেট স্ট্রিমের যে গতিপথটা থাকে, সেই গতিপথটা কিন্তু চেঞ্জ হয়। তার মানে কখনো উত্তরে সরে যাবে, আবার কখনো চলে আসবে দক্ষিণে চলে আসবে। ঠিক আছে, এরপরে ধরো কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে উপক্রান্তীয় জেট নর্মাল কন্ডিশনে কি হবে, এবং দুটো জেট আমাকে লিখতে হবে, একটা হচ্ছে ক্রান্তীয় জেট। ক্রান্তীয় জেট হচ্ছে অস্থায়ী জেট, সব থেকে ভাইটাল প্রভাব বিস্তার করে এই ক্রান্তীয় জেট বা পূবালী জেট, বা পূবালী পূবালী জেট। যেহেতু পূর্ব দিক থেকে প্রবাহিত হয়,
এই জন্য প্রবাবিলি জেট বলা হয়। এই ক্রান্তীয় জেট সম্পূর্ণরূপে অস্থায়ী। এইবারে দেখো কি ব্যাপারটা হবে। এখানে যদি আমি ইন্ডিয়াকে উপরে মাত্রা ধরো কেটে দিলাম, সাপোজ ইন্ডিয়ান কন্টিনেন্ট, এটা ইন্ডিয়ান কন্টিনেন্টে যদিও কি হয় ব্যাপারটা, ছবিটা একটু ভালো করে এঁকে নিই। তাহলে আমাদের ইন্ডিয়ান মনসুনকে প্রভাব বিস্তার করে সব থেকে বেশি ক্রান্তীয় জেট, মনে রাখবে ক্রান্তীয় জেট বা পূবালি জেট যেটা বলি সেইটা। যদি উপক্রান্তীয় জেট অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সেই বছর মনসুন সক্রিয় কিন্তু হবে না। ঠিক আছে, কি হয় দেখো, এখানে আছে তিব্বত মালভূমি, উইন্টার যখন হচ্ছে গিয়ে নর্মাল কন্ডিশনে কি হয়, মৌসুমী বায়ু আসার আগে কি কন্ডিশনটা হচ্ছে দেখো, মৌসুমী বায়ু আসার আগে কি হচ্ছে, এখান থেকে জেট বায়ু তাহলে প্রবাহিত হয় 25 থেকে 35 আমি বলেছি, তাহলে মোটামুটি এখানে 21.5 আছে, এটা 25 আমরা বলতেই পারি। ঠিক আছে, এইখান থেকে জেট বায়ু আসছে, জেট বায়ু এসে এখানে ধাক্কা হবে, এখানে ধাক্কা খাবে কি আছে, তিব্বত মালভূমি আছে, হিমালয় আছে, ভাগ হয়ে এখান থেকে দুটো শাখায় ভাগ হবে, একটা এইদিকে আসবে আর একটা এইদিকে প্রবাহিত হয়ে এখানে আবার পরবর্তীতে মিলিত হবে। ঠিক আছে, এটা ডাইরেকশন হচ্ছে, এটা এদিকে, কোন দিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে, কিন্তু তোমার আমি বারবার বলছি এটা হচ্ছে গিয়ে মৌসুমী বায়ু আসার আগের অবস্থা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে উপক্রান্তীয় জেট বা পশ্চিমী জেট কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে আসছে, পশ্চিম দিক থেকে। ঠিক আছে, এসে কি হচ্ছে, দুটো শাখায় বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে গিয়ে উত্তর দিকে চলে আছে, তিব্বত মালভূমি আছে, তিব্বত মালভূমির একটা শাখা উত্তরে চলে আছে, আর তিব্বত মালভূমির নিচের দিকে যেমন শিবালিকের পাশ দিকে, তারপর হচ্ছে গিয়ে তোমার যে আপার যে ম্যাগনেটিক সারফেস, সেই সারফেসের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে গিয়ে তোমার আসার আগে। এইবারে যেহেতু এই বায়ুটা হচ্ছে গিয়ে দুটো শাখা এখানে বিভক্ত হচ্ছে, টার্বুলেন্স হচ্ছে। ঠিক আছে, টার্বুলেন্স হওয়ার ফলে কি হচ্ছে, এখানে ব্রেক হচ্ছে, ব্রেক হওয়ার ফলে কি হবে, উপর দিক থেকে যে সমস্ত বায়ুটা আসছে, ঠিক আছে, যেহেতু বায়ুটা আছে সেই বায়ুটা এখানে নিচের দিকে নেমে আসছে। এখানে কি বলছি, এই দিক থেকে বায়ু আসছে, এসে এখানে দুটো শাখায় বিভক্ত হচ্ছে, যখন বিভক্ত হচ্ছে ওর শক্তিটা খানিকটা কমে যাচ্ছে, যেখানে ধাক্কা পাচ্ছে বিভক্ত হচ্ছে, তো এটাই তো আমরা পড়ে এসেছি। বিভক্ত হওয়ার ফলে কি হচ্ছে, এখানে বায়ুর কনভার্জেন্স হচ্ছে বা সাবসিডেন্স হচ্ছে। সাবসিডেন্সের ফলে কি হবে, এখানে হাই প্রেসার জোন সৃষ্টি হবে, এখানে হাই প্রেসার জোন সৃষ্টি হবে। ঠিক আছে, হাই প্রেসার জোন সৃষ্টি হলে কি বায়ুকে অ্যাট্রাক্ট করবে, কখনোই করবে না, বরং উপরন্তু বায়ু এদিক থেকে এদিকে প্রবাহিত হবে। ঠিক আছে, একটা এন্টি সাইক্লোনিক কন্ডিশন সৃষ্টি হবে। ঠিক আছে, প্রতিভূ ঘূর্ণাবর্ত টাইপের। তাহলে কি হচ্ছে, বায়ু যখন জেটটা প্রবাহিত হচ্ছে, এখানে ধাক্কা হচ্ছে, ব্রেক হচ্ছে, বায়ুর গতি কমে যাচ্ছে। বায়ুর গতি কমলে কি হবে, এখান থেকে এয়ারের কিছু অংশ নিচে সাবসাইড করবে, নিচের দিকে নেমে আসবে, কনভার্জ করবে। ঠিক আছে, এবং এখানে হাই প্রেসার বেল্ট সৃষ্টি করবে। এটা আমাদের যদি বলি উইন্টার কন্ডিশন, তোমরা বলতে পারো উইন্টার কন্ডিশনে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এরপর কি হচ্ছে দেখো, এরপর আমাদের জানি 21শে জুন তারিখে সূর্য হচ্ছে গিয়ে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে কিরণ দিচ্ছে, এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, কিরণ দেওয়ার পরে কি হবে, তাহলে এই খান বরাবর আমরা বলতে পারি যে আইটিসি জেট বা নিরক্ষীয় তোমার যে লো প্রেসার বেল্টটা সেখানে শিফট করবে, বা আইটিসি জেট, শিফটিং অফ আইটিসি জেট। ঠিক আছে, এবারে যেই শিফট করলো তার মানে উঠে আসলো, তো তার মানে হেডলি শেলটা উপরে উঠে যাবে। উঠবে কি না বলো, উঠবে তো অবশ্যই, যেহেতু এটা উঠে আসলো সুতরাং এটা উপর দিকে উঠে যাবে। তার মানে যে জেট স্ট্রিম প্রবাহিত হচ্ছিল, কাকে, তিব্বত মালভূমিকে বাধা পেয়ে দুটো শাখায় ভাগ হয়ে গেছিল। ঠিক আছে, সেটা কি হবে, যেহেতু প্রেসার বেল্টটা উপরে উঠে আসছে, সেহেতু কি হবে, এই এই তোমার দিকে ইয়েটা জেটটা চলে আসবে আরো উত্তরে হিমালয়, এখান বরাবর কিন্তু চলে আসবে। কেন চলে আসছে প্রেসার বেল্ট গুলো শিফট করে যাচ্ছে। এবার প্রেসার বেল্ট শিফট করা মানে কি, সেই টোটাল সেলগুলো কি সেলগুলো আছে, ধরো হেডলি সেল আছে, ফেরেল সেল আছে, মেরু সেল আছে, সেগুলোও তো একটু করে পিছিয়ে যাচ্ছে। এখানে হেডলি সেল চলে এসছে, তার মানে কি হেডলি আর ফেরেল সেলটাও দূরে চলে গেছে। তাহলে উপক্রান্তীয় জেট কোথায় থাকে,
হেডলি এবং ফেরেল সেলের মাঝে তো মাঝখানে থাকে, তাহলে তার মানে কি তারা শিফট হয়ে গেছে, উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার ফলে কি এই জেটটাও উত্তরে সরে গেছে। তার মানে একটা কন্ডিশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। কি তৈরি হলো না, এই জেট স্ট্রিমটা শিফট হয়ে গেল হিমালয়ের উত্তরে, তিব্বত আছে এখানে, তিব্বতের উত্তরে চলে গেল। তার মানে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল প্লেস। এবার তুমি যে এটা কখন হচ্ছে গিয়ে 21শে জুন, যখন উত্তরায়ণ চলছে। ঠিক আছে, এরপরে কি হবে দেখো, একটা কন্ডিশন হবে। 2 নম্বর কন্ডিশন কি হবে, সূর্য যখন, এটা আমি জেট স্ট্রিম পড়ানোর আগে বলেছিলাম, ক্রান্তীয় জেট উৎপত্তির কথা জেট স্ট্রিমে আমি বলেছিলাম যে কিভাবে ক্রান্তীয় জেট সৃষ্টি হচ্ছে, তাপীয় ইঞ্জিন তত্ত্বের মতো। তাও আমি বলে দিচ্ছি আরেকবার দেখো। তাহলে কি হবে, তাহলে এই জেট স্ট্রিমটা শিফট করে গেল কোথায়, হিমালয়ের উত্তরে চলে গেল। হিমালয়ের উত্তরে চলে যাওয়ার ফলে কি হবে, সূর্যের যেহেতু উত্তরায়ণ চলছে, সূর্য কোথায় লম্বা হবে কিরণ দেবে, সূর্য লম্বা হবে কিরণ দেবে তোমার আমার কর্কটক্রান্তি রেখার উপর। কর্কটক্রান্তি রেখার উপর লম্বা হবে কিরণ দেওয়ার ফলে কি হবে না, এই অঞ্চল বরাবর নিম্নচাপের সৃষ্টি হবে। সামগ্রিক অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হবে। নিম্নচাপ অঞ্চলগুলো হচ্ছে তিব্বত, পেশোয়ার, ঠিক আছে, উত্তর তোমার হচ্ছে কি উত্তর ভারত যে গাঙ্গেয় ইয়েটা আছে তোমার আপার গ্যাংগেটিক প্লেন, সেগুলোতে নিম্নচাপ অক্ষের সৃষ্টি হবে। কিন্তু সব থেকে বেশি এখানে বলা হচ্ছে যে এখানে বেশি সব থেকে যে প্রেসারটা কাজ করবে, যে জায়গাটা সব থেকে বেশি নিম্নচাপটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে তিব্বতীয় অঞ্চল বরাবর। তাহলে আমি যদি বলি যে এই তিব্বতীয় অঞ্চল এখানে আছে, আবার সেই আমি দেখাচ্ছি তাপীয় ইঞ্জিন তত্ত্বতে কিন্তু চলে আসলাম। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে সূর্যের যখন উত্তর সরি আপাতভাবে যখন পৃথিবীর উত্তরায়ণ হয়, তখন এই যে তিব্বত অঞ্চলটা আছে, এই অঞ্চলটা সে কি আবার কনসেপ্ট, এই অঞ্চলটাতে কি হয়, এই অঞ্চলটা টেম্পারেচার আশেপাশের অঞ্চলের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি হয়। তাহলে বেশি থাকার ফলে কি হচ্ছে, এখানে বায়ুতে কি হবে, ঊর্ধ্বগামী হবে। ঠিক আছে, ঊর্ধ্বগামী হবে। ঊর্ধ্বগামী হওয়ার ফলে কি হবে, এখানে সার্টেন লো প্রেসারের সৃষ্টি করবে, লো প্রেসারের সৃষ্টি করবে। ওপরে কি থাকবে, ওপরে যেই বায়ু উপর থেকে উঠবে ওখানে একটা হাই প্রেসার সৃষ্টি করবে। তাহলে এই কন্ডিশনটা দেখো, এখানে লো প্রেসার, সারফেসে লো প্রেসার, উপরে আছে কিন্তু হাই প্রেসার। ঠিক আছে, এরপর আমি বলেছিলাম যে আফ্রিকার কাছে এরকম একটা জায়গা আছে, আফ্রিকা, যদি ছবিটা এক্সটেন্ড করি আরো আফ্রিকা, ঠিক আছে, এদিকে আরো যোগ করি আরো আফ্রিকা, ধরো নিচে আমি যোগ করলাম আফ্রিকা, আফ্রিকা আমি যোগ করলাম এখানে, ধরো এখানে আফ্রিকা আছে। ঠিক আছে, আফ্রিকার এখানে মাদাগাস্কার আছে, মাদাগাস্কারের ঠিক উপরে আছে মাস্কারিন হাই। ঠিক আছে, মাস্কারিন হাই আছে মাদাগাস্কারে। তো এইখানে আছে হাই প্রেসার। আমি বলেছি যেখানে হাই প্রেসার থাকবে সারফেসে, যেখানে হাই প্রেসার থাকবে, উপরে কি থাকবে, উপরে থাকবে লো প্রেসার, উপরে থাকবে লো প্রেসার। তাহলে নিচে আছে হাই প্রেসার সারফেসে, উপরে থাকবে লো প্রেসার। ঠিক আছে, উপরে থাকবে লো প্রেসার। তাহলে দেখো তিব্বতের উপরে আছে হাই প্রেসার, মাস্কারিন হাই যে আছে সেখানে আছে লো প্রেসার। তখন কি হবে, আপার ট্রোপোস্ফিয়ারে দেখো, আপার ট্রোপোস্ফিয়ারে কি হয়, আপার ট্রোপোস্ফিয়ারে একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে না, এখানে হাই প্রেসার আছে, এখানে লো প্রেসার আছে, একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে, প্রেসারের ডিফারেন্স সৃষ্টি হচ্ছে। সেই হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে আপার ট্রোপোস্ফিয়ারে বায়ুর একটা প্রবাহ দেখা দেবে। এদিক থেকে প্রবাহ দেখা দেবে বায়ুর কোন দিকে, এটা কিন্তু আপার ট্রোপোস্ফিয়ার, ভারতের উপর দিয়ে না, সারফেসের উপর দিয়ে না, এটা আপার ট্রোপোস্ফিয়ারের দিক থেকে আসবে কোথার দিকে, তিব্বতীয় অঞ্চল থেকে আসবে মাস্কারিন হাইয়ের দিকে, এবং আপার ট্রোপোস্ফিয়ারে যেই আসবে সেই এইখানে এসে আবার সাবসাইড করবে। কারণ কি, নিচে আছে কি হাই প্রেসার, হাই প্রেসারে যেই সাবসাইড করবে এখানে টোটাল একটা বিশাল অঞ্চল জুড়ে হাই প্রেসার জোনের সৃষ্টি করবে। তখন কি হবে, এই হাই প্রেসার থেকে বায়ু আবার যাবে কোন দিকে, এই হাই প্রেসার থেকে বায়ু যাবে ভারতীয় উপমহাদেশের দিকে। কি হিসাবে যাবে এই বায়ুটা যাবে তোমার মৌসুমী বায়ু হিসাবে কিন্তু এটা যাবে। কন্ডিশনটা দেখো তাহলে কি হচ্ছে, জেট স্ট্রিমটা তৈরি কিভাবে হচ্ছে দেখো, এটা সরে গেছে। কেন সরে গেছে বললাম, প্রেসার বেল্টের শিফটের জন্য। কোষগুলোও সরে গেছে, হেডলি ফেরেল সেল দূরে সরে গেছে। ফেরেল সেল দূরে যাওয়ার ফলে কি হয়, এই জেট স্ট্রিমের যে তোমার পাথটা সেটাও চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এখানটা ওপেন হয়ে গেছে।
এবং আরেকটা কন্ডিশন এখানে কি হচ্ছে, এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। কিরণ দেওয়ার ফলে কি তিব্বতীয় যে অঞ্চল আছে সেই অঞ্চলে তোমার হচ্ছে আশেপাশের অঞ্চলের থেকে, যেহেতু ফ্ল্যাট সারফেস আছে, তিব্বত ট্রেন যেটা আছে ট্রেন ফ্ল্যাট সারফেস থাকার জন্য এখানে বায়ুটা ঊর্ধ্বমুখী হচ্ছে। ঊর্ধ্বমুখী হওয়ার ফলে কনভেকশন, এটা কারেন্টের ফলে এখানে বায়ু উপরে উঠে যাচ্ছে। বায়ু উপরে উঠে যাওয়ার ফলে বায়ু আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, এখানে হাই প্রেসার অলরেডি সৃষ্টি হচ্ছে। এবং আমরা জানি যে মাস্কারিন হাই, টোটাল যদি আমরা ইন্ডিয়ান ওশিয়ানের ডাইপোলটা পড়ি তাহলে কিন্তু এটা বুঝতে পারবো। তাহলে হচ্ছে কি তোমার এখানে হাই প্রেসার বেল্ট আছে বা জোন আছে। এই হাই প্রেসারের উপরে মানে আপার ট্রোপোস্ফিয়ার যেখানে হাই প্রেসার আছে সেখানে তো বায়ু নিচের দিকে গ্যাদারিং হয়েছে, নিচের দিকে জমা হয়েছে। সুতরাং উপরটা খালি হয়ে গেছে, তাহলে উপরে লো প্রেসারের সৃষ্টি হবে। তাহলে দেখো এখানে একটা হাই প্রেসার, এখানে একটা লো প্রেসার, এটা কিন্তু সম্পূর্ণ আপার ট্রোপোস্ফিয়ার ব্যাপারটা হচ্ছে। এখানে হাই প্রেসার, এখানে লো প্রেসার। তাহলে দেখো বায়ু কিন্তু এদিক থেকে আপার ট্রোপোস্ফিয়ার প্রবাহিত হচ্ছে। কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? ইস্টার্ন, পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে বা পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। পূর্ব দিক থেকে যেহেতু প্রবাহিত হচ্ছে আপার ট্রোপোস্ফিয়ারের উপর দিয়ে, ঠিক আছে, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য এইটাকে আমরা বলি যে পূবালি জেট, অরিজিন অফ পূবালি জেট। এটা একটা জেট স্ট্রিম তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই জেট স্ট্রিম যত শক্তিশালী হবে, এই জেট স্ট্রিমটা যত শক্তিশালী হবে মনসুনটাও কিন্তু তত বেশি শক্তিশালী হবে। তাহলে এই জেট স্ট্রিমটাকে শক্তিশালী হতে গেলে কি হতে হবে, এখানে নিম্নচাপের যে অঞ্চলটা সেটাকে বেশি পরিমাণে তোমার প্রেসারটা কম হতে হবে, প্রেসারটা কম থাকতে হবে। এবং এইখানে যে হাই প্রেসার বেল্টটা আছে, আপার ট্রোপোস্ফিয়ারে যে লো প্রেসারটা আছে সেটাও তুলনামূলকভাবে কম হতে হবে। তাহলে কি একটা চুম্বকের মধ্যে অ্যাট্রাকশন করবে এইদিকের বায়ুটাকে, ঠিক আছে, ম্যাগনেটের মধ্যে অ্যাট্রাকশন করবে। তাহলে ম্যাগনেটের মধ্যে যখনই অ্যাট্রাকশন করবে আপার ট্রোপোস্ফিয়ারে একটা সার্কুলেশন দেখা দেবে। সেই সার্কুলেশনটা সাবসাইড করবে কোথায়? মাস্কারিন হাইল্যান্ডের কাছে সাবসাইড করবে। মাস্কারিন আইল্যান্ডের কাছে যেই সাবসাইড করবে, সেই এখান থেকে একটা হাই প্রেসার বিশাল অঞ্চল জুড়ে হাই প্রেসার বেল্টের সৃষ্টি হবে। সেই হাই প্রেসার থেকে যে ইন্ডিয়ান ওশিয়ান যে আছে, সেই ইন্ডিয়ান ওশিয়ান থেকে, পুরো ইন্ডিয়ান ওশিয়ান থেকে তোমার এই বায়ু কোন দিকে যাবে? বায়ু যাবে তোমার ভারতীয় উপদ্বীপের দিকে। এবং যেহেতু সাগরের উপর দিয়ে যাবে সেহেতু ওই বায়ুটা কি হবে, ওই বায়ুটার সাথে জলীয় বাষ্প কালেক্ট করে নিয়ে যাবে। এবং সেই জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটাবে কোথায়? তোমার ভারতীয় উপদ্বীপে। ঠিক আছে, এবং এইখানে এসে তিব্বতীয় অঞ্চলে এসে আবার উপদ্বীপ উঠবে, ঊর্ধ্বমুখী এটা গমন হবে। এই প্রক্রিয়াটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। ঠিক আছে, 21শে জুনের পর বা আগে থেকে এটা শুরু হয়ে যায়, যখন উত্তরায়ণ শুরু হলে এই প্রক্রিয়াটা আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং আমরা দেখছি যে এখানে অরিজিন হলো যে ক্রান্তীয় জেট বা পূবালি জেটের। কেন পূবালি বলছি? যেহেতু পূব দিক থেকে প্রবাহিত হচ্ছে সেই জন্য পূবালি বলছি। এবং এটা সাবসাইড করার পর এটা তোমার হরাইজন্টালি আনুভূমিক ভাবে ভূপৃষ্ঠের আনুভূমিক ভাবে তোমার বায়ু প্রবাহিত হচ্ছে। এবং সেই বায়ু যাচ্ছে কোথায়? তোমার যে তিব্বতের মালভূমি অঞ্চলে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের মৌসুমী বায়ুর সৃষ্টিতে ক্রান্তীয় জেট বা পূবালি জেটেই সব থেকে বেশি প্রভাব বিস্তার করছে। আর একটা কথা বলে রাখি, এই যে পূবালি জেটটা যে কেন এটা এটা যে আমি বললাম অ্যাপ্রক্স, কারণ এটা কিন্তু নয়। এটা নিয়ে এখনো গবেষণা চলছে, মনেক্স এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে, মনসুন এক্সপেরিমেন্ট যেটা, ঠিক আছে, মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা, এটা নিয়ে লাগাতার কিন্তু গবেষণা চলছে যে এই পূবালি জেট কেন সৃষ্টি হচ্ছে। এইদিকে প্রত্যেক বছর কিন্তু পূবালি জেটের ইন্টেন্সিটি কখনো বেশি হয়, কখনো কম হয়, একটা জায়গাতে কিন্তু ফিক্সড নয়। আমি বললাম তিব্বত থেকে আবার কখনো কখনো সরে আসছে এখানে, আবার কখনো কখনো এটা উত্তর সরে যাচ্ছে, কখনো কখনো দক্ষিণ সরে যাচ্ছে। সরে যাওয়ার উপরেও কিন্তু তোমার হচ্ছে কি, যেহেতু সরে যাচ্ছে সেই জন্য কি হবে, সেই জন্য তোমার হচ্ছে কি জেট বায়ুটা এখান থেকেও সৃষ্টি হতে পারে। সুতরাং জেট বায়ুর বিভিন্ন জায়গাতে উৎপত্তিও কিন্তু আমাদের ইন্ডিয়ান মনসুনে কিন্তু প্রভাব বিস্তার করছে। এটা নিয়ে লাগাতার নিরন্তর কিন্তু গবেষণা চলছে আর কি। যদিও বর্তমানে সব থেকে বেশি মান্যতা পাই এই জেট স্ট্রিম সংক্রান্ত মতবাদ, জেট স্ট্রিম সংক্রান্ত যে তত্ত্বটা আছে সেই তত্ত্বটা ভারতীয় মৌসুমী বায়ুকে ঠিকঠাক ভাবে ফিট হয়, মোটামুটি ঠিকঠাক ভাবে। দেখো কোনো কিছুই তো ঠিক না, পরবর্তীতে দেখবে এটাও কিন্তু পাল্টে গেছে, পরবর্তীতে গবেষণাতে অন্য কিছু ধরা পড়েছে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার জেট স্ট্রিম সংক্রান্ত তথ্য। তাহলে আমি সংক্ষেপে যদি বলি, সারাংশ করে বলি যে ব্যাপারটা কি হচ্ছে, প্রথমে বলি যে উপক্রান্তীয় জেট, সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো যদি না বুঝতে পেরেছো বুঝতে পেরে যাবে।
উপক্রান্তীয় জেট কি করছে না, উপক্রান্তীয় জেট যখন নর্মাল কন্ডিশন থাকে বা যখন শীতকাল থাকছে, যখন হচ্ছে কি উত্তরায়ণ হয়নি, তখন কি হবে, এই তিব্বতে এসেও দুটো শাখা, এটা নর্মাল ছাড়াও থাকে, ঠিক আছে, এটা দিয়ে তোমার চলে যাচ্ছে, ঠিক আছে, এদিকটা এদিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, হয়েছে। এরপরে কি হবে, যখন ধরো এখানে, তার ফলে কি এখানে হাই প্রেসার জোন সৃষ্টি করছে ভারতে, এখানে হাই প্রেসার আমরা জানি তোমার হচ্ছে কি হাই প্রেসার জোন যে সৃষ্টি করলো, তখন কি হয়, শিফট হয়। এবারে দেখো যদি বলো যে হচ্ছে কি যে শীতকালীন মৌসুমী বায়ুকে তাহলে জেট স্ট্রিম কি হয় প্রবাহিত করে, আবার সে চলে যাবে প্রেসার বেল্টে, প্রেসার বেল্ট যখন আবার সাউথে নেমে আসে, সাউথের দিকে শিফট করে যাবে প্রেসার বেল্ট শীতকালের দিকে, ঠিক আছে, এই কন্ডিশন, তখন কি এই জেট স্ট্রিমটা আরো এগিয়ে আসবে, আরো এগিয়ে আসবে, জেট স্ট্রিম আরো এগিয়ে আসার ফলে কি হবে, এখান থেকে বায়ু প্রচুর পরিমাণে, মেরু অঞ্চল থেকে বায়ু প্রচুর পরিমাণে বা শীত অপেক্ষাকৃত শীতল অঞ্চল থেকে বায়ু প্রচুর পরিমাণে সাবসাইড করবে, কনভার্জ করবে, তাহলে এই অঞ্চল বরাবর একটা হাই প্রেসার জোন সৃষ্টি হবে, ঠিক আছে, এবং অপেক্ষাকৃত দক্ষিণ ভাগের চাপ যেহেতু কম থাকার কারণে কি হয়, এই বায়ুগুলো সব ট্রেড উইন্ডের সাথে অ্যাটাচড হয়ে যাবে, ট্রেড উইন্ডের সাথে অ্যাটাচড হয়ে বায়ুটা তখন প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু হিসেবে কিন্তু প্রবাহিত হয়। এবারে মৌসুমী বায়ু তো আমরা জানি তো যে একটা হচ্ছে গিয়ে তোমার পিরিয়ডিক উইন্ড, এটা সাময়িক বায়ু, একটা সময়ে প্রবাহিত হয়, ঠিক আছে। তো যেটা বলছিলাম, এটা দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। এরপরে যখন আসছে তোমার আমাদের কর্কটক্রান্তি রেখার উপর লম্বা বিকিরণ দিচ্ছে, তখন কি হচ্ছে, শিফট হয়ে যাচ্ছে, এটা শিফট হয়ে যাওয়ার ফলে এটা উত্তরে সরে যাচ্ছে। কেন শিফট হচ্ছে সেটাও বললাম, যে প্রেসার বেল্ট গুলো যেহেতু শিফট হচ্ছে, প্রেসার বেল্টের সাথে সাথে কি হয়, প্রেসার বেল্ট শিফট হলে প্রেসার বেল্টের সাথে সাথে যে সেল গুলো আছে, হেডলি সেল, ফেরেল সেল, পোল সেল গুলো টুকটাক উপর দিকে কিন্তু শিফট হয়ে যায়, শিফট হয়ে যেই চলে গেল সেই এই জায়গাটা যেখানে তোমার উপক্রান্তীয় জেট প্রবাহিত হচ্ছিল, সেই উপক্রান্তীয় জেট অঞ্চলটা কিন্তু ওপেন্ড হয়ে গেল। যেহেতু এখানে হচ্ছে কি তোমার তিব্বতীয় মালভূমি একটা বিশাল অঞ্চল জুড়ে, এবার কিছু কোশ্চেন আসতে পারে, বলতে পারো যে এই অঞ্চলটা এখানে কেন সৃষ্টি হচ্ছে, এটার উত্তর কিন্তু এখনো নেই। যদি কোশ্চেন করো তোমরা যে এখানেই কেন নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে, এটার উত্তর কিন্তু নেই, এটা কারো কাছে উত্তরটা নেই, ঠিক আছে। আবার যদি বলো যে আমাদের এখানে যে স্থলভাগ আছে, মধ্যভাগ, মধ্যপ্রদেশ আছে, তোমার ইউপি আছে, বিহার আছে, এগুলোতে কেন লো প্রেসার জোন সৃষ্টি হচ্ছে না, আরে লো প্রেসার জোন সৃষ্টি হয়, লো প্রেসার জোন সৃষ্টি হয়, কিন্তু এটা অপেক্ষা এটা সক্রিয় বেশি, এই জন্য লো প্রেসারটা এখানে সব থেকে বেশি ভাবে অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকার ফলে কি হচ্ছে, এখানে বায়ুটা ঊর্ধ্বমুখী হচ্ছে, ঊর্ধ্বমুখী হওয়ার ফলে কি হচ্ছে, বায়ুটা ছড়িয়ে যাচ্ছে, এবার ছড়িয়ে কানেক্টর সেদিকে যাচ্ছে, এদিকে এদিকে আসছে, এদিকে আসার ফলে কি হচ্ছে, এখানে আমরা জানি যে মাস্কারিনে হাইয়ের কাছে কি হয়, হাই প্রেসার জোন থেকে, এখানে হাই প্রেসার জোনে বায়ুটা এসে সাবসাইড করছে, সাবসাইড করার ফলে এই অঞ্চলে যেহেতু একটা এখানে সারফেসে তোমার নিম্নচাপ জোনের সৃষ্টি হয়েছে, সেই জন্য নিম্নচাপ জোনের থেকে এই অঞ্চলের বায়ু ক্রমশ অ্যাট্রাকশন হয়ে ওইদিকে প্রবাহিত হয়, ঠিক আছে, যেহেতু উত্তর গোলার্ধের দিকে যাচ্ছে, এই জন্য ডান দিকে যে দেখতে হচ্ছে, ডান দিকে বেঁকে বেঁকে কিন্তু প্রবাহিত হচ্ছে বায়ুটা, এই জন্য যেহেতু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঠিক আছে। তাহলে এখানের আমরা কি কি বলতে পারি বা কি কি লিখে রাখতে পারি, লিখে রাখবে একটাই, যে ক্রান্তীয় জেট প্রভাব বিস্তার করছে আমাদের তোমার ইয়েকে ইন্ডিয়ান ওশিয়ানের যে হচ্ছে ভারতীয় উপমহাদ্বীপের তোমার হচ্ছে গিয়ে মৌসুমী বায়ুকে প্রভাবিত করছে ক্রান্তীয় জেট বা পূবালী বায়ু, এটার কিন্তু কোনো প্রভাব নেই, মনে রাখবে, এটা শুধুমাত্র সরে যায়, উত্তরে সরে যাবে, উত্তরে উত্তরে সরে গেলেই কিন্তু এই যে জেটটা এইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলেই কিন্তু আমাদের যে মৌসুমী বায়ু সেটা কিন্তু আবার সক্রিয় হয়ে যাবে, আর সক্রিয় হলেই কিন্তু আমাদের ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট আছে সেই কন্টিনেন্টের সামগ্রিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, এটা একটা গেল। তাহলে আমরা এখানে তোমার জেট বায়ুর যে পূবালী জেট বায়ুর উৎপত্তি এবং তার ফলে যে তোমার সৃষ্টি হচ্ছে গিয়ে তোমার মৌসুমী বায়ু সেটা বললাম, ঠিক আছে। এরপরে দেখো আরো কিছু তত্ত্ব আছে, এগুলো আমি একটু আলোচনা করে দিই। আরেকটা আছে গিয়ে মনসুন ক্লাউড ট্রাজেক্টরি থিওরি, এটা হচ্ছে কি দেখো রেডন যে তত্ত্ব আছে না, রেডন তত্ত্বতে কি বলা হয়, ওদের নাম হচ্ছে কি তোমার সোকালাস্কি নামে একটা 1960 এই তত্ত্বটা দিয়েছিলেন, রেডন তত্ত্ব বলা হয় এটাকে। এগুলো শুধু নামগুলো মনে রাখবে, পরীক্ষাতে এগুলোর ভেতর থেকে কিছু আসবে না, এই রেডন তত্ত্ব তোমাদের সিলেবাসে নেই যদিও,
এখানে কি হচ্ছে রেডন, রেডন তত্ত্ব কি? রেডন হচ্ছে কি এক ধরনের তেজস্ক্রিয় পদার্থ যেটি খুবই হালকা, বাতাসে মিশে যায়। ঠিক আছে, এবার রেডনের মাত্রা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে তোমার হচ্ছে লোহিত সাগর বরাবর, লোহিত সাগর বরাবর ওইখান থেকে রেডন কণা, রেডন কণা বাহিত হয়ে ভারত মহাসাগরের উপদ্বীপ হয়ে, ঠিক আছে, পশ্চিম বায়ু যে আছে তোমার সেই বায়ুর সাথে অ্যাটাচড হয়ে তোমার আসছে ভারতীয় উপদ্বীপের দিকে, ভারতীয় উপদ্বীপের দিকে আসছে, এবং সেই রেডন কণা বলছে জলাকর্ষী টাইপের হয়, মানে জলকে শোষণ করে নেয়। ঠিক আছে, সেই এইখান থেকে লোহিত সাগর আছে এখানে, এখান থেকে রেডন কণা এখানে মাত্রাতিরিক্ত বেশি রেডন পরিমাণ আছে। এইখান থেকে রেডন কণাগুলি বাতাসের সাহায্যে এসে কোথায়, ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে উড়ে আসছে। ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে উড়ে আসার কারণে, বায়ু প্রবাহের কারণে আসার কারণে এখানে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প শোষণ করছে। সেই জলীয় বাষ্প শোষণ করার পর এটা যখন ইন্ডিয়ান কন্টিনেন্টে আসছে তখন কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক আছে, এই পরবর্তীকালে রেডন তত্ত্বটা, পরবর্তীকালে রেডন রেডন স্যার এটা তত্ত্বটাকে আরেকবার এটা বলুন স্যার। হ্যাঁ, স্যার এটা আরেকবার বলুন, রেডন তত্ত্বটা একটু বলুন। রেডনটা, রেডনটা হচ্ছে কি তোমার বলবে যে কিছু না, রেডন হচ্ছে কি এক ধরনের তেজস্ক্রিয় পদার্থ, বাতাসে তেজস্ক্রিয় পদার্থের উপর ভিত্তি করে তত্ত্বটা দেওয়া হয়েছে। লোহিত সাগর অঞ্চল বরাবর রেডনের মাত্রা একটু বেশি বেশি থাকার কারণে এখান থেকে বায়ু প্রবাহ হয়। ঠিক আছে, সেই বায়ু প্রবাহ যখন ভারত মহাসাগরীয় উপদ্বীপের, সরি, ভারত মহাসাগরের উপর দিয়ে যায়, সেই ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্প কালেক্ট করে। ঠিক আছে, সেই জলীয় বাষ্প কোথায়, সেই জলীয় বাষ্প ইন্ডিয়া থেকে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এটাই রেডন তত্ত্ব। তাহলে রেডন তত্ত্বটা যদি কে দিয়েছিল এটা মনে রাখবে। রেডন তত্ত্বের পরবর্তীকালে এই তত্ত্বটাকে মডিফাইড করা হয়। পরবর্তীকালে তত্ত্বটাকে মডিফাই করে কি নাম রাখা হয়, এটাকে নাম রাখা হয় হচ্ছে কি তোমার ক্লাউড ট্রেজেক্টরি থিওরি। ঠিক আছে, মনসুন ক্লাউড ট্রেজেক্টরি থিওরি বলা হয় এই তত্ত্বটাকে। ঠিক আছে, তাহলে রেডন তত্ত্ব, রেডন তত্ত্ব কে? সোকালস্কি, ওয়াই এম সোকালস্কি। ওয়াই এম সোকালস্কি এটা কত 1960 1960 সালে তত্ত্বটি দিয়েছিলেন। ঠিক আছে, জলভাগ স্থলভাগের হচ্ছে কি তোমার রেডনের মাত্রা তত্ত্বের উপর এটা ভিত্তি করে দিয়েছিলেন তত্ত্বটা, বাস। এবারে কিছু কিছু দেখো মোনেক্স আছে পরবর্তীতে। মোনেক্স কি আর কিছুই না, মোনেক্স 1978 এবং এটা আর 79 একটা এ। নাম কি বললেন স্যার? এটার নাম কোনটা? আর একটা কি বললেন বলুন। এই রেডন তত্ত্বের আর একটা কি নাম বললেন? ও, রেডন তত্ত্বটা পরবর্তীকালে মডিফাইড করা হয়, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ, ঠিক আছে, স্যাটেলাইট ইমেজারি ফটো এগুলো ইন্টারপ্রিটেশন করা হয়, এবং পরবর্তীকালে এটাকে মডিফাইড করে নাম করা হয় মনসুন ক্লাউড ট্রেজেক্টরি থিওরি। মনসুন ক্লাউড ট্রেজেক্টরি থিওরি। আমি লিখে দিচ্ছি দেখো তাহলে ওভাবে, মনসুন থিওরি, মনসুন ক্লাউড ট্রেজেক্টরি থিওরি। এটা ওয়াই এম সোকালস্কি 1960 সালে দিয়েছিলেন, বাস। এটা শুধু মনে রাখবে কত সালে দিয়েছিল। আর মোনেক্স মনে রাখবে কত সালে প্রোগ্রাম। এটা হচ্ছে গিয়ে একটা গোজ ইন্ডিয়ান ওশিয়ান স্যাটেলাইট, ভারত মহাসাগরে যে 65 ডিগ্রি তোমার হচ্ছে দ্রাঘিমা আছে, সেই দ্রাঘিমার একেবারে ওটা ফিক্সড করা আছে। ভারতীয় মৌসুমী বায়ুর গতি প্রকৃতি, মেঘের অবস্থা, কোথায় কত মেঘ যাচ্ছে, কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, এগুলো সম্পূর্ণ যে গবেষণা, মনসুন যে এক্সপেরিমেন্ট, সেটাকে মোনেক্স বলা হয়। ঠিক আছে, মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা মোনেক্স কর্মসূচি, মোনেক্স কর্মসূচি 1978 এবং 79 কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, এখান থেকে কি করা হয়, এখানে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, তার গতি প্রকৃতি, কত মেঘ যাচ্ছে, ঠিক আছে, এগুলো নির্ধারণ করা হয়। দা মোনেক্স হয়ে গেল। এবারে কিছু কিছু টার্ম আছে মৌসুমী বায়ু সম্বন্ধে, সেগুলো যেমন ব্লাস্ট অফ মৌসুম, ব্লাস্ট অফ মনসুন মানে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। মৌসুমী বিস্ফোরণ হচ্ছে গিয়ে, ধরো হচ্ছে গিয়ে যখন বিস্ফোরণ কোনো জিনিস যখন হঠাৎ করে ফেটে যায় সেটাকে আমরা নর্মালি বিস্ফোরণই তো বলি। ঠিক আছে, তাহলে মৌসুমী বিস্ফোরণ কি, যখন হঠাৎ করে ইন্ডিয়ান কন্টিনেন্টে, যখন হঠাৎ করে ইন্ডিয়ান কন্টিনেন্টে মৌসুমী বায়ু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায় হঠাৎ করে। ঠিক আছে, এপ্রিল মে মাসের পর প্রচন্ড দাবদাহের পর যখন জুন মাসের প্রথমেই হচ্ছে কি ইন্ডিয়াতে এসে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি মৌসুমী বিস্ফোরণ। ঠিক আছে, সেটাকে ব্রাস্ট অফ মনসুন বলা হয় বা মৌসুমী বিস্ফোরণ বলা হয়। তাহলে এই টার্মটা কি ব্রাস্ট অফ মনসুন পড়েছো, যে হচ্ছে হঠাৎ করে যখন মৌসুমী বায়ুর আগমন হয়
এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়, তখন সেটাকে ব্রাস্ট অফ মনসুন বলা হয়। তারপর আছে ব্রেক অফ মনসুন, একটা আছে ব্রেক অফ মনসুন। ব্রেক অফ মনসুন মানে হচ্ছে মৌসুমী বায়ুর বিরতি। এটা কি জিনিস মৌসুমী বায়ুর বিরতি? বলছে মাঝে মাঝে মৌসুমী বায়ু তোমার যখন চলে বর্ষাকাল চলাকালীন হয়তো তিন থেকে 4 দিন 5 দিন কি 6 দিন হচ্ছে গিয়ে বৃষ্টি বিরতি সময় দেখা যায়, যে বৃষ্টিপাত হচ্ছে না, ঠিক আছে, রোদ দিচ্ছে প্রচন্ড পরিমাণে। এই সময়টাকে বলা হয় ব্রেক অফ মনসুন। এবার এটা কেন হয়? এটা প্রধান কারণ হচ্ছে কি বায়ুতে তোমার জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলকভাবে কমে যায়, ঠিক আছে, ঠিকঠাক ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্প এসে পৌঁছাতে পারেনি, ঠিক আছে, এই জন্য এই কন্ডিশন গুলো হয়। আর মনসুন ট্রাপ অনেক সময় আছে, মনসুন ট্রাপ বা মৌসুমী নিম্নচাপ অক্ষ কি? মৌসুমী নিম্নচাপ অক্ষ কি? এটা হচ্ছে কি তোমার আমাদের ইন্ডিয়াতে যে অঞ্চল বা যে স্থান জুড়ে একটা বিরাট অঞ্চল বা বিরাট স্থান জুড়ে একটা হচ্ছে কি নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয়, ঠিক আছে, এটা নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয়। এটা ধরো এরকম বিভিন্ন রকম মনসুন ট্রাপ থাকতে পারে। আমি একটা ছবি দেখালাম, ধরো এরকম মনসুন ট্রাপ আছে, শিবালিকের এবারে দক্ষিণ দিকে এরকম একটা মনসুন ট্রাপ আছে, ঠিক আছে। মনসুন ট্রাপ মানে হচ্ছে কি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তখন কি হয়, বায়ু সরাসরি এটার দিকে ছুটে যায় এবং বৃষ্টিপাত ঘটায়। এটাকে মৌসুমী নিম্নচাপ অক্ষ বলা হয়, ঠিক আছে। যে অঞ্চল বা যে স্থান জুড়ে বা যে বিশাল অঞ্চল বা বিশাল স্থান জুড়ে এটা নিম্নচাপের সৃষ্টি হয়, সেই অঞ্চলটিকে তোমার হচ্ছে কি মনসুন ট্রাপ বলা হয়। এবং অবভিয়াসলি এটা হচ্ছে কি যখন বর্ষাকাল চলবে বা যখন মৌসুমী বায়ু অ্যাক্টিভ থাকবে, তখনই কিন্তু এই জিনিসটা হয়। অনেক সময় বলে না যে মৌসুমী অক্ষর একটা সক্রিয় হয়ে গেছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি জিনিসটা কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি তোমার মৌসুমী অক্ষ, যে অক্ষ বরাবর বৃষ্টিপাত হচ্ছে। তার মানে কি, যে কোথাও একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ থেকে ছুটে যাচ্ছে বায়ুটা, অ্যাট্রাকশন হচ্ছে, ঠিক আছে, এবং সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটাকে মনসুন ট্রাপ বলা হয়। হয়েছে? স্যার, ব্রেক অফ মনসুনের কারণগুলো কি কি একটু বলবেন? ব্রেক অফ মনসুনের কারণটা আমি একটাই বললাম, যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি কমে যায়, হঠাৎ করে যদি অ্যান্টি সাইক্লোনিক কন্ডিশন সৃষ্টি হয়, তখন কিন্তু ব্রেক অফ মনসুন দেখা যেতে পারে। এটা হয়, এটা নর্মাল কন্ডিশন ব্রেক অফ মনসুন। মাঝে মাঝে বৃষ্টিপাতের বিরতি দেখা যায় মৌসুমী বৃষ্টিপাত চলাকালীন হয়তো 2 থেকে 3 দিন বা 4 দিন কি 5 দিন হচ্ছে গিয়ে তোমার বৃষ্টিপাত হয় না, সেইটাকে বলা হয় ব্রেক অফ মনসুন বা মেঘের পরিমাণ কমে যাওয়া, ঠিক আছে, এগুলোকে বলা হয় ব্রেক অফ মনসুন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বলো, মৌসুমী বায়ুকে আমরা স্থানীয় বায়ু কেন বলি না? কারো জানা আছে কি? আমার যেটা মনে হয় যে মৌসুমী বায়ুর বিস্তার অনেক বেশি এবং একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে। এই জন্য হয়তো আমরা মৌসুমী বায়ুকে স্থানীয় বায়ু না বলে সাময়িক বায়ু বলি। হুম। সেটাও ঠিক। আবার একটা ইয়েতে বলাও যেতে পারে যে হচ্ছে কি দেখো, লোকাল উইন্ড গুলো যেগুলো হয়, নর্মালি লোকাল উইন্ড গুলো একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট ডাইরেকশনেই যায়, তারা কিন্তু ফিরে আসে না, সিরক্ষ প্রবাহিত হয়। ধরো তোমার আফ্রিকার হচ্ছে গিয়ে আফ্রিকা থেকে যাচ্ছে ভূমধ্য সাগরের দিকে, ওটা কি আবার ভূমধ্য সাগর থেকে ফিরে আসছে? ফিরে আসছে না তো, ঠিক আছে। মৌসুমী বায়ুর ক্ষেত্রে দেখবে মৌসুমী বায়ু গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছে, আবার শীতকালে ফিরে আসছে, মানে প্রত্যাবর্তন হচ্ছে, আবার কিন্তু যাচ্ছেও। যেহেতু এই বায়ুটার প্রত্যাবর্তন হচ্ছে, সেই জন্য তোমার এই বায়ুটাকে তোমার হচ্ছে গিয়ে সাময়িক বায়ু বলা হয়। বুঝতে পারছো তো? যেহেতু ফিরে আসছে আবার, এটা নির্দিষ্ট পাথ অতিক্রম করছে, সেই জন্য একটা নির্দিষ্ট সময় যাচ্ছে, আবার ফিরে আসছে, এই জন্য এটাকে পিরিয়ডিক উইন্ড বা সাময়িক বায়ু বলা হয়।